কি হলো নবাবজাদা, ঘুম থেকে ওঠ, 8:30 বাজে। কি হলো, ওঠ। আর একটু ঘুমাই মা, ততক্ষণে নাস্তা বানাও। বাবা আর 2 ছেলে জীবনটা আমার তেজপাতা বানিয়ে দিল। আম্মু কিছু বললা কি? না, আমি তো কিছু বলিনি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এমন সময় কল আসলো এ ক্লাসের। কিরে, খবর কি? কি রে ভাই, কি খবর? ঘুম থেকে উঠিসনি নাকি? এটা আমার বেস্ট ফ্রেন্ড, আরও আছে বাবাই, সাগর, রাজু, নেহা, আরও অনেকেই। আজ কলেজে আসবি না? ঠিক নেই ভাই, তুই আসবি? ভালো হয়ে গেছি, কলেজ যাবো আজকে। ওকে, ওয়েট কর, আমরা যাচ্ছি। তোরা ততক্ষণ পাখি দেখ। পাখি দেখবে মানে কি? কিছু না তো। মনে করেছো কিছু বুঝি না? বুঝলে ভালো। ভালো মানে তোর বাবাকে বলবো? কোনো লাভ নেই, আব্বু দেখতে আমার মতো বয়সে। চুপ করে আছো কেন? বলো গিয়ে। আর দেরি হয়েছে তো, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে কলেজে যাব তো। কিছু বলবো না এখন, পরীক্ষা খারাপ হলে তখন দেখাবো। কি হয়েছে? সকালবেলা তো চিল্লাচিল্লি কেন? কি আর করব, আর তো কোনো কাজ নেই আম্মুর। রোজ যা করে আজকেও তাই করেছে। আমরা খালি চিল্লাচিল্লি করি, আর উনি অনেক ভালো, তাই না নাহাজুল? আম্মু। তাড়াতাড়ি খেয়ে দাও। জি জনাব। একটু পরে আমিও নিচে গেলাম, নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেব। এমন সময় রান্নাঘর থেকে কি যেন পোড়া পোড়া গন্ধ আসলো। আম্মু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখলো তরকারিটার 12 বেজে গেছে। তারপর সে আগের ডায়লগ শুরু করলো। আপনারা হয়তো জানেন না, তাহলে শুনে নিন। পড়াশোনা তো নাই, খালি বান্দামো। ভালোভাবে পড়াশোনা করে সংসার হাতে নিয়ে একটা বিয়ে করে নেবে, তা না? একা একা কাজ করি, আমার বুঝি কষ্ট হয় না? কি হলো, খ্যাক খ্যাক করে হাসছিস কেন? আম্মু, কি বলো তুমি? আমি খ্যাক খ্যাক করে হাসি? তুমি এটা ঠিক করলে না। তাহলে ঠিক কোনটা তুমিই বলো। আমার ছেলের হাসি দেখলে যে কোনো মেয়ে পটে যাবে। প্রেমে পড়বে না ছাই, গুন্ডাকে নিয়ে এত কথা বলা ঠিক না। কি বলো আম্মু? আমি গুন্ডা? তা নয় তো কি, আপনি সাধু বাবা হলে তো একটা বিচারও আসতো না বাসায়। চুপ করে থাকলাম, কারণ সত্যিটাই বলেছে। সামনে অন্যায় দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এমন সময় বাইরে থেকে বলে উঠলো, চল চল, দেরি হয়ে গেছে। পেছন ফিরে দেখি আমার জানে জিগার দোস্ত বাবাই আর সাগর। ওকে চল তাড়াতাড়ি। আর যেন কোনো বিচার না আসে। বাড়িতে আর একটা কথা ভালো করে মনে রাখো, কলেজে আর একবার মারামারি করলে বের করে দেব তোমাদের। আন্টি, এমন কলিজা কারো নেই যে আমাদের বের করে দিবে। সব বাঁদর একখানে জোড়া হয়েছে। আন্টি, তার মানে আপনি বলতে চাইছেন আমরা বাঁদর? বলতে চাচ্ছি মানে কি, 100 বার বলেছি, এখনো বলছি, তোমরা বাঁদর। আর হ্যাঁ, তোমাদের বান্ধবীরা, কি যেন নাম, নেহা আর মেঘনা, ওরা মিনমিনে শয়তানি। দাঁত মাজে নিয়ে আস আর খিক করে হাসতেছে। সঙ্গে সঙ্গে আমার হাসি বন্ধ। আম্মু হাসছে, এখন সাথে আব্বুও। তোমরা মা ছেলে পারো। আব্বু টাকা দাও, বাদাম খাবো। এই বয়সে তোকে বাদাম খেতে হবে? আমি তো ছোট আছি, তুই যে বড় হয়ে ভাস। কি খাই? সিগা। আমি ইশারা দিয়ে ওকে বুঝিয়ে দিলাম। তাহলে আজ রাতে কম্পিউটার গেম খেলতে দিবি তো? ওকে ভাই, দেব, এখন চুপ থাক। ওকে। নাজিম, কি বলতে ধরছিলিস বল? আমার সামনে খেয়েছে সেদিন, ওটাই বলতে চেয়েছিলাম আর কি। কি খেয়েছে বল, না হলে টাকা দেওয়া বন্ধ করে দেব তোর। আমি ভয়ে ভীতু হয়ে আছি। হায় আল্লাহ, আমার ছোট ভাই যেন না বলে আমি সিগারেট খেয়েছি। আব্বু, ভাইয়াকে সেদিন পার্কে দেখেছিলাম একটা মেয়ের সাথে বাদাম খেতে। আমার আব্বু এবং আম্মু দুজনেই অবাক। মেয়েটা কে ছিল? কোথায় মেয়ে? কোন মেয়ে? আম্মুও মিথ্যে বলেছে। ভাইয়া, তাহলে সত্যিটা বলে দিই। মেয়েটা কে ছিল? আমি চুপ করে আছি, মুখে কোনো কথা নেই। কি হলো, বোবা হলে নাকি? ওটা তো বান্ধবী ছিল আমার। কোন বান্ধবী? মেঘনা ছিল। সত্যি তো? বাদ দাও না, নাহাজুল তুমি কলেজে যাও। ওকে বাই। তারপর কলেজের উদ্দেশ্যে রাস্তা ধরলাম। 10 মিনিটের ভেতরে কলেজের মোড়ে গেলাম। গিয়ে দেখি সাহেব আর রাজু দাঁড়িয়ে আছে। আমাদের ভেতর থেকে বাবাই বলল, চল চল, দেরি হয়ে গেছে। আমাদের দেখেই সাহেব উচ্চস্বরে হেসে উঠল। সাহেবকে দেখে আমি, বাবাই আর রাজু অবাক হলাম। কিরে, কি হয়েছে? এত হাসছিস কেন? কি হয়েছে বলতে পারবো না,
বলার আগেই হাসি বের হচ্ছে। ওকে, বলতে হবে না, কলেজে চল। আমি বলে উঠলাম। সাগর তোর গেট খোলা, তাই হাসছে। গেট খোলা মানে? মানে কিছু না, তোর চেন। সবাই আবার হেসে উঠল। আমি বলার সাথে সাথেই নিচে হাত দিয়ে বলছে, গেট তো লক করা আছে, মজা করার টাইম পাস না। সাহেব কেন হাসলি বল? সাহেব যেতে যেতে বলল, রাজুর ঘটনাটা শুনে হাসছিল, বলেই আবার হেসে উঠল। এই জন্য বলির পাঠার মতো হয়ে আছে, কথা বলছে না। আরে ভাই, কি হয়েছে বলবি তো? আজ রাজু একজনের থাপ্পড় খেয়েছে। কি? কার এত বড় সাহস যে রাজুকে চড় মারে? এত বড় কাণ্ড হয়েছে, তুই আমাদের ফোন না করেই হাসছিস? কিরে রাজু, ওরা কয়জন ছিল? চিনিস তো সবাইকে? আজ রাতে কয়টাকে মেডিকেলে পাঠাবো। সাহেব আবার হেসে উঠল। ভাই, সমস্যা কি তোর? এটা এখন হাসার সময়? রাজু, তুই বল কি হয়েছিল? দাঁড়া, আমিই বলছি। রাজু বাসের ভেতর মেয়েদের দেখে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধীর গান করছিল। তারপর একটা মেয়ে দিল ঠাস করে। তারপর সবাই হেসে উঠল। একটু পরেই কলেজে গেটের দিকে চোখ গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। একটা মেয়ের মাথার চুলগুলো সামনে আনায় কিছু বোঝা যাচ্ছে না। এতদিনে বুঝেছি আমার মায়ের স্বপ্ন পূরণ হবে। মানে কি বড় ভাই? মানে এই মেয়েকে বিয়ে করব। মেয়েটা একটু একটু করে সামনে এগিয়ে আসছে। আমরা সবাই এক নয়নে তাকিয়ে আছি। পাখিটা ভালোই আছে। আরে বাড়া, পাখি কি? ভাবি বল। ওকে। না ভাই, এটা তো আমার বউ নয়, এটা তো নেহা। হায় আল্লাহ, আমাকে মাফ করে দিও, ফ্রেন্ডের উপর ক্রাশ খেয়েছি। একটু পরেই নেহা সামনে আসলো। তারপর, কি খবর সবার? এই তো ভাবি, ভালো আছি। তোমার কি খবর? বাবাই, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভাবি মানে কি বুঝলাম না। মানে হলো নাহাজুর। তারপর একটু আগে যা হয়েছিল বাবাই সব খুলে বলল। মাশাআল্লাহ, আমার কপাল খুলে গেছে। চলো না গো ফুচকা খেয়ে আসে। কাকে এমন করে বলছিস? তোমায় ছাড়া আর কাকে বলবো বলো? এখানে তো তোমার মতো সুন্দর স্মার্ট কেউ নেই। সাগরের শরীর জ্বলে যাচ্ছে, কারণ রিপন মন থেকে নেহাকে ভালোবাসে। তোরা থাক, আমি ক্লাসে গেলাম। দূর ভাই, দাঁড়া, একসাথেই যাব। প্রেম প্রীতিতে দেখলে গাটা জ্বলে যায়। আমার সামনেই সব কিছু করতে হবে। বলে হন হন করে চলে গেল সাগর। এটা তুই ঠিক করলি না নেহা? একটু বাজে দেখতে হবে না। তুই ভালো করেই জানিস ও তোকে লাভ করে, তাও নাহাজুলের সাথে এসব করতে হবে? বুঝলাম, অনেক লাভ করে, কিন্তু সেটা তো আমি বলতে হবে নাকি? আরে কি বলতে হবে? তুই কলেজে প্রথম যেদিন এসেছিস সেদিন থেকেই ও তোকে ভালোবাসে। এ কারণেই সবসময় তুমি করে বলে, তুই করে একবারও বলে না। তারপর বেলালের কাহিনী নেহাকে বললাম, মানে মেয়ের সাথে থাপ্পড় খেয়েছে সেটা। জানিস মেঘনা, আসলে অনেক খুশি হতো। ভুলেই গেছিলাম ওর কথা। ও আসলো না কেন জানিস কি? জানি না, তবে বলল আমি অসুস্থ। চল বিকেলে ওকে দেখতে যাব। লাভ নেই। কেন লাভ নেই? আমি বলেছিলাম মেঘনাকে যে আমি যাব, কিন্তু ও বলল তেমন কিছু না, এমনি 2-4 দিন আসবে না। মেঘনা তো অনেক ভালো ছাত্রী, একদিনও বন্ধ নিতে চায় না, কিন্তু 2-4 দিন আসবে না, ব্যাপারটা গোলমাল লাগছে। পরে কথা বলছি এ বিষয় নিয়ে, এখন ক্লাসে চল সবাই। গিয়ে দেখি ইংলিশ ম্যাডাম ক্লাস নিচ্ছে। ম্যাম, উই ক্যান কামিং এভরিওয়ান। What can come to say? With the gods? ইংলিশগুলো বুঝতে পারলাম, কিন্তু কিছু বললাম না, কারণ সবার সাথে এমনভাবে কথা বলি কেউ বিশ্বাস করবে না। আমি ইংলিশ অনেক ভালো পারি, কেন বলি না, কারণটা অজানাই থাক সবার কাছে। কিরে সাহেব, ইংলিশ টিচার সুনাম করলো না দুর্নাম করলো? দূর ভাই, কি বললো কিছুই বুঝলাম না। আল্লাহ, যে শালা ইংলিশ আবিষ্কার করেছে ওর কোনো মেয়ে থাকলে আমার সাথে জোড়া মিলিয়ে দেবেন। জোড়া মিলানো তার মানে কি? মানে হলো তার মেয়ের সাথে আমার বিয়ে। তার মেয়েকে বিয়ে করে কি করবি? কি আর করব, দিন রাত ধরে ধরে মারবো। কে? না, এই যে ইংলিশ পারি না, কেউ বকা দিল না সুনাম করলো, কিছুই বুঝি না, সেজন্য ওর মেয়েকে মারবো। ওর কথা শুনে নেহা, রাজু, বাবাই হেসে উঠল। আমি মাথা নিচু করেই আছি। What are you doing? All the girls and boys went to study crazy, to good classes. Get out everyone. শুনে মাথাটা গরম হয়ে উঠল।
আমাদের পাগল বলছে সবার সামনে, আর বের হয়ে যেতে বলছে নাহাজুল, ক্লাস থেকে। তুই কিছু বুঝলি ভাই? ম্যাডাম যেসব বললো। বললো আমরা অনেক ভালো, আরো ভালো করে পড়তে হবে, এটাই বললো। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি আমাদের নিয়ে এত কিছু ভাবেন, আমি তো জানতামই না। ক্লাসে সবাই আমাদের দেখে হাসছে। আমি বললাম চলো গিয়ে বসি। চল সবাই। অতপর আমি সাগরের পাশে গিয়ে বসলাম। আজ থেকে তোদের সবার সাথে আমার বন্ধুত্ব শেষ। মানে পাগল হয়ে গেছিস নাকি? হুম। কিন্তু কেন? নেহা আমার জান, তুই ওকে নিয়ে এসব মজা করিস কেন? এটা তো আমি মেঘনা, নেহা আর 2 বান্ধবীর সাথেই করি। নেহার সাথে আর করবি না। করলে কি হবে? অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি চাই না তোরা আমার থেকে দূরে চলে যা। তেরি তো পাগল হয়ে গেছিস নাকি শালা? ওকে তো লাভ ইউ বললেই হয়। ইংলিশ ম্যাডাম আমাদের দিকে তাকিয়েছিল, আমরা খেয়াল করিনি। তারপর আমাদের কথা শুনে আমাদের ম্যাডাম ক্লাসরুম থেকে বের করে দিল। দুজনে বাইরে গিয়ে বসলাম। কি যেন বলছিলি ওকে? লাভ ইউ বলতে হবে? আরে তোরা তো জানিস ওকে আমি লাভ করি, তাও বলতে হবে কেন? ওই চায় তুই ওকে ভালোবাসিস, এটা বলে দিবি, তারপর ও তোর সাথে প্রেম করবে। তোরা কেমন বন্ধু? একটা মেয়েকে আমি মন থেকে এত ভালোবাসি, তাকে নিয়ে কত স্বপ্ন দেখি, আর তাকে তোরা এনে দিতে পারছিস না। আচ্ছা তুই কি ওকে বিয়ে করবি প্রেম করার পর? হঠাৎ এ কথা কেন? বলার কারণ আছে, উত্তর দে। কারণটা বল আগে। কারণটা হলো ও আমার ভালো বন্ধু, আমি চাই না ও মনে কষ্ট পাক, সেজন্য। আর আমি কেমন বন্ধু? আরে ভাই তুই ছেলে আর ও মেয়ে, মনটা অনেক নরম জানিস তো, তাই আমি চাই না ও কষ্ট পাক। জানি তো, ওর প্রতি এত দরদ কেন? তুই বিয়ে করে নে না। আমি ওকে ভালোবাসি শুধু বন্ধু হিসাবে, এর বেশি কিছুই না। আমি জানি তুই ওকে ভালোবাসিস। এটা সম্ভব না, আমি অন্য কাউকে আমার মনটা দিয়েছি, আর তার সাথে আমার বিয়ে হয়ে গেছে 2 মাস আগে। এ কি করলাম, রাগের মাথায় সব সত্যি বলে দিলাম। তুই বিয়ে করেছিস? কোনো মেয়ে পরিচয় করে দিসনি, কাউকে বলিসনি? এটা কিভাবে সম্ভব যে তুই বিবাহিত? বাদ দে সব। বলতেই হবে তোকে। মাফ করে দে, এটা বলতে পারবো না। আর ওরা যেন জানে না যে আমি বিয়ে করেছি 2 মাস আগে। কিন্তু কেন? বললাম তো, এ বিষয়ে কোনো প্রশ্ন করিস না। ওকে, করলাম না। এটা তো বল, তোর বউ কোথায় এখন? হারিয়ে গেছে অনেক দূরে, জানি না ফিরে আসবে কিনা। হারিয়ে গেছে মানে? অন্য একদিন সব ঘটনা খুলে বলবো, আজ না। আর নেহা, বাবাই সাহেব ওরা এদিকে আসছে, বাদ দে এসব কথা। ওকে, আমাকে জানতেই হবে কি এমন কথা যে সবার কাছ থেকে লুকোনো? এর ভিতর নিশ্চয়ই রহস্য আছে। কি দরকার ছিল ক্লাসে কথা বলার? বের করে দিয়ে অনেক ভালো করেছিলিস আমাদের। একটা অজানা তথ্য জানতে পারলাম। কি এমন তথ্য বলা যাবে কি আমাদের? তোমার না জানলেও চলবে। লাগবে না, শোনো, মনে হয় না শুনলে আমি মরে যাব। রাগ করো না নেহা, এটা আমি তোমায় বলতে পারবো না। সাহেব, বাবাই, রাজু ওরা বলে উঠলো, আমরা তো জানতে পারবো নাকি, সাইডে চল। না, তোরাও জানতে পারবি না আপাতত। কিরে নাহাজুল, তুই বল কি এমন তথ্য? পরে বলবো একদিন সময় হলে, এখন না। আর শোন সবাই, আমার খারাপ লাগছে, বাসায় চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে যা, বাই। বলতে হবে না। এটা নিয়ে রাগ করার কিছুই নেই, সব কথা সবসময় বলা যায় না, সময় হলে এমনিতেই বলবো। আর সাগর তুই আমার সাথে চল। ওকে চল। নেহা, তুই সাগরকে বলবি, ও তোকে বলে দেবে আসল কারণটা। তোদের বললো না আর আমায় বলবে? বলবে রে, কারণ ও তোকে মন থেকে ভালোবাসে। আচ্ছা দেখবো বলে কি না। থ্যাঙ্কস। যদি ওর কাছ থেকে জানতে পারি তাহলে আমাকে কি খাওয়াবি? কিছু না। তাহলে আমি রাজি নাই, ওকে বলবো না আমি। আচ্ছা তুই বল কি খেতে চাস? ফুচকা। শালা মেয়েরা এত ফুচকা খায় কেন বলতো? বিয়ে কর, তাহলে বুঝতে পারবি। আমার বউ এসব যদি খেতে চায় না, তাহলে তার খবর আছে। তোর কপালে বউ নাই। হ্যাঁ, আমার বউ তোকে এসে বলে গেছে নাকি? ওকে বাদ দে এসব। ওকে বাদ দিলাম। সবাই নিজের নিজের বাসার দিকে রওনা দে। বাই, কাল দেখা হবে। ওকে ওকে বাই। কিরে, তুই আমাকে ডেকে আনলি কেন? কিছু হিসাব মিলাতে হবে। মানে কিসের হিসাব? আয় না, গেলেই বুঝতে পারবি। বাঁশঝাড়ের দিকে নিয়ে যাচ্ছিস কেন?
শালা আয়, গেলেই বুঝবি। দোস্ত, আম্মু তাড়াতাড়ি ডাকছে, যেতে হবে মনে ছিল না? এখন যাই, কাল তোর সাথে এদিকে আসবো। তোকে তো আজকের পর থেকে কেউ খুঁজে পাবে না, তোকে আজ মেরে ফেলবো। কিন্তু কেন? শালা তুই অজানা তথ্য জানতে পারছিস তাই না? তোকে না মারলে ওরা সবাই জানতে পারবে। সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? আল্লাহ আমারে বাঁচিয়ে নেন, কারণ আমি মরলে নেহার কি হবে? চুপচাপ সাথে চল। ভাই, আমাকে মারবি ভালো কথা, তুই ভাব আমি মরলে নেহার কি হবে? কি আর হবে, আমি বিয়ে করে নেব। তোর নাকি বউ আছে? ছিল তো, এখন আর নেই। আমি নেহাকে বলবো যে তুই বিবাহিত। সে সময় পাবে না বন্ধু। এমন সময় আমুর কল আসলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কল দিলে কেন? সন্ধ্যা লেগে এলো, এখনো তোর ছোট ভাই নাজিম আসলো না। কি করতে হবে সেটা বলো। ওর ম্যাডামের বাসায় গিয়ে ওরে নিয়ে আয়। ওকে, যাব। এখনই যা। আমার খোঁজ তো ভালোভাবে কোনোদিনও নিলে না, খালি বকা দাও। ওকে, যাচ্ছি আনতে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ, তাড়াতাড়ি যাস। আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার বউটাকে খুঁজছি, আর মনে মনে বলছি আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার লক্ষ্মী বউ। দেখতে দেখতে আমি নাজিমের ম্যাডামের বাসায় গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে পড়াচ্ছে, যদিও মুখটা দেখতে পেলাম না কারণ ওপাশে ঘুরে আছে। নাজিম, চলে আসো, আম্মু ফোন করেছিল, তোমায় নিয়ে যেতে বলেছিল তাড়াতাড়ি। আম্মু তোমার জন্য চিন্তা করছে। এখনো পড়া শেষ হয়নি, আপনি একটু বসুন, অঙ্কটা শেষ হলে নিয়ে যাবেন। মেয়েটার কণ্ঠ শুনে বুকের ভিতর কেমন জানি লাগলো, মনে হলো 1000 বছরের চেনা। আমি চুপ করে ভাবতেছি। ভাবলাম বসে না থেকে আমার বান্ধবী মেঘনাকে একটা কল করি। কি রে, কল ধরে না কেন? আমি আবার কল দিলাম, কলটা রিসিভ করলো। হ্যালো, এত সময় লাগে কল ধরতে? কাজ করছিলাম। কি বলবি বল। আজ কলেজে আসলি না কেন? এমনি। সত্যি করে বল। আমার বিয়ে ঠিক হয়েছে, 1 মাস পরেই বিয়ে। এটা তো আগে থেকে শুনেছি, কেন আসলি না সেটা বল। এমনি। বল বলছি। আগে বল, অন্য কিছু করবি না তো? মাথা গরম না করলে বলতে পারি। ওকে বল, করব না। তিতুমির ভাই। তিতুমির মানে? কি হয়েছে ওর? ওই রোজ ডিস্টার্ব করে আমায় কলেজে গেলে। কি বললি তুই? ওই শালার এত বড় সাহস! দেখ, ওই আমাদের সিনিয়র বড় ভাই। আমি চাই না তুই ওর সাথে কিছু কর, কারণ ও অনেক খারাপ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের হেড স্যারকে বললে তোকে বের করে দেবে। দিলে দেবে, তোকে তো ডিস্টার্ব করেছে। কাল সকালে দেখ কি করি ওর। না হাজুল, উল্টোপাল্টা কিছু করিস না। ফোন রাখলাম, বাই। আর কলেজে আসবি, দেখ ওর কি করি। বলেই কেটে দিলাম। কে হয় মেয়েটি? কোন মেয়েটা? যার সাথে ফোনে কথা বলছিলেন? যাই হোক, আপনাকে বলবো কেন? বলেন বলেন, না হলে ভাইকে নিয়ে চলে যান। এমনিতে মাথা গরম আছে, তার উপর আবার রাগ ধরে দিচ্ছে। তারপর শান্ত হয়ে বললাম আমার বন্ধু ছিল। আপনাকে যে মেয়ের স্বামী হিসেবে পাবে সে অনেক লাকি হবে। মানে হলো, যে ছেলে নিজের বন্ধুকে ডিস্টার্ব করার জন্য এমন কিছু করতে পারে, সে তার বউয়ের জন্য আরো কত কি করবে, এটাই ভেবে বললাম অনেক লাকি হবে আপনার বউ। আপনি কে বলুন তো? আপনার কথা বলার স্টাইল, ভাব ভঙ্গি আমার সব চেনা চেনা লাগছে। আমি তো চিনি না আপনাকে, নিজের ভাইকে নিয়ে যান। আপনি একটু ঘুরে বসুন না, আপনার মুখটা একটু দেখি। না, অপরিচিত কাউকে মুখ দেখাই না, আসতে পারেন এখন। আমার মাথায় রাগ উঠে গেল। এ কে এই মেয়ে যে পলাশবাড়ি থেকে আমায় এত সব বলতে পারে? মনে মনে ভাবলাম, আর মেয়েটাকে দেখার জন্য সামনে এগোচ্ছিলাম। আপনি এদিকে আসছেন কেন? আপনাকে দেখার জন্য। আপনি আমার কাছে আসবেন না, প্লিজ। আমি আজ আপনাকে দেখেই ছাড়বো। আমি এটা বলছি আর সামনে এগোচ্ছি। আপনি আমার কাছে আসবেন না, প্লিজ। আল্লাহর দোহাই, আমার কাছে আসবেন না। আল্লাহর কথা শুনেই থেমে গেলাম। পিছনে ঘুরে বললাম, নাজিম চলো বাসায় যাব। ওকে ভাইয়া, চলো। নাজিমকে বাসায় নিয়ে যাচ্ছি
আর বলছি, নাজিম তোর ম্যাডামের নাম কি রে? নাম দিয়ে কাম কি? এমনি মাথা গরম আছে, খারাপ পাস না, যা বলছি উত্তর দে। আমি ম্যাডামকে বললাম আপনার নাম কি, উনি বললেন আমার নাম সাইমা। সাইমা? না, এই নামে তো কাউকে চিনি না, তাহলে কণ্ঠ এত চেনা লাগছে কেন? ভাইয়া তুমি কি কিছু বলছো? না কিছু না, একটা হিসাব মিলাচ্ছি। এমন সময় বাবাইয়ের কল আসলো। হ্যালো। হ্যালো। আমিও ভাবছিলাম যে তোকে কল দেব। কেন কল দিতিস? তারপর মেঘনার কথা বললাম যে ওকে তিতুমি ডিস্টার্ব করে, তাই ও কলেজে যায় না। ও, তো কি করবি এখন? কি আর করব, কাল সকালে সবাই রেডি থাকিস। আর আমি কল করে সাহেব, রাজু, সাগরকেও বলে দিয়েছি। ও তো গুন্ডা, আর স্যার যদি কিছু বলে? কি বলে বলবে, ওটা পরে দেখা যাবে। ওকে, কিন্তু কিন্তু কি? মনে নাই, তবে 2 মাস আগে ইংলিশ ম্যাডাম এসব মারামারির জন্য কত বড় ঝামেলা পাকিয়েছিল। ওই 2 মাস আগের কথা কখনো ভুলতে পারবো না। কেন ভুলতে পারবি না? মনে নাই তোর? ওই ঝগড়ার কারণে বাড়িতে ভেজাল হয়েছিল, তাই কিছুদিনের জন্য বান্দরবন গেছিলাম। মনে আছে তো। বান্দরবন গিয়ে কি এমন দেখলি যা সারা জীবন মনে থাকবে, কখনো ভোলা যাবে না? ওখানে না গেলেও তো আমার মনের মানুষকে খুঁজে পেতাম না, আর তার সাথে বিয়েও হতো না। ওকে, বলতে হবে না, এখন বাই। ওকে, আমি ওদেরকেও বলেছি তুই কাল রেডি থাকিস, বাই। তারপর আমি সবাইকে কল করে বললাম। সাগর, সাহেব, রাজু বলল ওকে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম। ভাইয়া আমি আম্মুকে বলে দেব যে তুই কাল মারামারি করতে যাবি। বলে তোর খবর আছে, এমনি আগে থেকে মাথা গরম, বেশি কথা বলিস না, না হলে কি? না হলে এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দিব। আমার এতগুলো দাঁত নেই। যে কটা আছে সে কটাই ফেলে দেব, ঘরে যা। ওকে, তাহলে কম্পিউটার গেম খেলতে দিবি তো? ওকে দিব, এখন যা। ওকে। আর শোন, কি? আম্মু আমার কথা বা কিছু জানতে চাইলে বলবি একটু বাইরে গেল, কি যেন কাজ আছে, সেটা করেই চলে আসবে। ওকে বলবো, কিন্তু তাড়াতাড়ি আসিস। তাড়াতাড়ি কেন? ওকে, দেরি করে আসিস, কোনো সমস্যা নাই। শুধু কম্পিউটারের পাসওয়ার্ডটা দিয়ে যা, আমি গেম খেলবো। খালি কম্পিউটার কম্পিউটার বলেই চলে গেলাম একটু বাইরে ঘুরতে। রাত 9টায় বাসায় ফিরলাম। এসেই আম্মুকে ডেকে বললাম, আম্মু আমাকে খেতে দাও, খিদে লাগছে। খাওয়া দাওয়া শেষ করে গিয়ে একটু ফেসবুকে আসলাম। গিয়ে দেখি মায়াবতী নামে একটা ফেসবুক আইডি থেকে আমার 2টি মন পেজটিতে মেসেজ দিয়েছে। মেসেজটিতে এমনটি লেখা ছিল, এই যে শুনছেন, আপনি অনেক ভালো গল্প লেখেন, আমি আপনার বন্ধু হতে চাই। আমি আইডিটা চেক করলাম, তেমন কিছুই নাই। যে মেয়েটার বাসা কোথায়, কিসে পড়ে, আর বন্ধুত্ব দেখলাম মাত্র 13 জন। আমি ভাবলাম আমার ফেসবুক আইডি থেকে মেসেজ দেব, পরে ভাবলাম না, ফেক আইডিও হতে পারে। সবকিছু চেক করে আমার পেজ থেকে রিপ্লাই দিলাম, হতে পারেন। তো আপনার ফেসবুক আইডির নাম জানা যাবে কি? না, যা বলার এখানেই বলেন। ওকে, লাগবে না। কি করেন আপনি? সিগারেট খাচ্ছি, আপনি খাবেন? না, আমি কেন খাবো? সিগারেটের গন্ধও শুনতে পাইনি। অনেক ভালো। একটা রিকোয়েস্ট করি আপনাকে। করেন। আপনি আর এসব খাবেন না প্লিজ। নাম কি আপনার? আমার নাম সাইমা। এবার কথা দেন খাবেন না আর? ভেবে দেখি। থ্যাঙ্কস। আপনার নাম তো বললেন না? নামটা অজানাই থাক। বলেন না প্লিজ। গুড নাইট। মানে? মেসেজটা সিন করলাম, কিন্তু রিপ্লাই না দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নামাজ পড়ে ভাবতে লাগলাম কিভাবে কি করব তিতুমিরকে, কোথায় মারবো, কলেজের ভিতরে না বাইরে। সিদ্ধান্ত নিলাম কলেজে ভালো করে কেলাবো তিতুমিরকে, এমন মার দেব যাতে আর কোনোদিন অন্য মেয়ের সাথে বাজে ব্যবহার করতে পারে না, আর ডিস্টার্বও না করে। ভাবতে ভাবতে আম্মুকে তাড়াতাড়ি নাস্তা দিতে বললাম। এত উত্তেজিত কেন দেখাচ্ছে তোকে? কই না তো। আম্মু তুমি একটু তাড়াতাড়ি দাও, অনেক দরকারি কাজ আছে কলেজে। আজ কলেজ যেতে হবে না তোকে। নাজিম আম্মুকে বলে দিয়েছে নাকি যে আম্মু রোজ কলেজে যাওয়ার জন্য জোর করে, সেই আম্মুই আজ মানা করছে? তারপর বললাম, আজ যাব না কেন? আমি বলছি তাই যাবি না, আমার মন বলছে তুই আজ অন্য কোনো কাজে যাচ্ছিস। কিন্তু মা, আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে। থাক, তাও যেতে হবে না। এমন সময় আব্বু আসলো। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? দেখো না আব্বু,
আম্মু কলেজে যেতে দিচ্ছে না আমায়। তুমি কলেজে যাও, দেখি তোমার আম্মু কি করে। থ্যাঙ্কস আব্বু বলেই বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়েই বাবাই আর সাগরকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। লাই দিয়ে দিয়ে ছেলেটাকে তো বাদর বানিয়েছো। আমার ছেলে বাদর না। জানি, বাপ ছেলে একই রকম। আমি অফিসে গেলাম, অনেক কাজ আছে, আর নাহাজুর আসলে ওকে একটু আমার অফিসে পাঠিয়ে দিও। বলবে আর্জেন্ট কাজ আছে, তাই ডেকেছে। ওকে বলবো, সাবধানে যেও। আমি বাবাই সাগর কলেজের মোড়ে আসলাম। তারপর দেখি সাহেব রাজু এখনো আসেনি। বাবাই তুই সাহেবকে ফোন কর আর তাড়াতাড়ি কলেজের মোড়ে ডাক। ওকে। কি রে, কল ধরে না? না, ফোন তো সুইচ অফ দেখাই। ওকে, রাজুকে ফোন কর। কল হচ্ছে। হ্যালো, কই তোরা? 5 মিনিটের ভেতরে কলেজ মোড়ে আসছি, তোরা থাক। ওকে, তাড়াতাড়ি আয়। ওকে, কল রাখ। ওকে। 5 মিনিট পরে ওরা আসলো। ওদের নিয়ে কলেজে গেলাম। ওইদিকে নেহা আর মেঘনাকেও কল করলাম, বললাম আজ কলেজে আসিস না। ওরা প্রথমে রাজি না হলেও একসময় রাজি হলো। তারপর সাগরকে বললাম, সাগর তুই তিতুমির ভাইয়াকে এখানে ডেকে আন। ওকে। আর সবাই লাঠি হকি বিকি গুলো ঘাসের নিচে রাখ, প্রয়োজন হলে বের করব, না হলে নেই। আমি চাইনিজ কুডুলটা পিঠে ঢুকিয়ে নিলাম। মাথা অনেক গরম আছে, ওর বুকে একটা চোট মারবো, না হলে শান্তি নেই। এমন কিছু করিস না যাতে জেলখানা যেতে হয়। ওকে, রেডি থাক সবাই। একটু পর দেখি রিপন তিতুমি ভাইয়াকে নিয়ে সাথে করে আসছে আমাদের দিকে। তারপর সামনে এসে তিতুমির বলল, কি ব্যাপার, তোমরা আমাকে এখানে ডেকে আনলে কেন? এসো ভাইপো, এসো। তিতুমির ভাই, তুমি নাকি কলেজের গুন্ডা হচ্ছ, তাই হিসাব মিলাতে আসলাম। কিসের হিসাব? আমি তোমাদের কি ক্ষতি করেছি? হিসাব বোঝো না? শুনলাম তুই নাকি কলেজের মেয়েদের ডিস্টার্ব করিস। তুই করে বলছো কেন? একটু পরেই বুঝবি আমরা আরো কি কি করি। আমার সাথে ভেজাল করলে ভালো হবে না, বলে দিলাম। শালা তুই মেঘনাকে রোজ ডিস্টার্ব করিস, জানিস না ও আমাদের ভালো বন্ধু। আগুন নিয়ে খেলছিস এখন, তো হাত তো পুড়বে। আমায় একা পেয়ে ভাব নিচ্ছিস সবাই, পরে দেখে নেবো তোদের। তোকে আর ভয় করি নাকি? আর শালা তোর কোন বাপ আছে, এখানে ডাক। বলেই দুটো গালে দুটো থাপ্পড় দিলাম। তারপর বললাম, আর মেয়েদের ডিস্টার্ব করবি? ভাই ভুল হয়েছে, আর এমন ভুল করব না। কালকে মেঘনাকে সরি বলবি। ওকে ভাই, যা বলবে তাই করব। ওকে, এখান থেকে যা, আর কেউ যেন এসব জানে না। কাল মেঘনাকে সরি নয়, কিস করব। শুনে মাথাটা গরম হলো, দুটো খেয়েও হয়নি। যার যার যা ছিল সব হাতে নিলাম। ও দেখেই ভয়ে দৌড়াতে শুরু করলো। পেছন থেকে আমরা সবাই দৌড়াচ্ছি, আর ও মাঠের ভিতরে দিয়ে দৌড়াচ্ছে। দেখতে দেখতে ও ইংলিশ ম্যাডামের পেছনে গিয়ে দাঁড়ালো আর বলছে, ম্যাডাম আমায় বাঁচান, না হলে মেরে ফেলবে ওরা। কি করছো এসব? মেরে ফেলবে নাকি তিতুমিরকে? ম্যাডাম আপনি সরে যান, না হলে অনেক খারাপ হবে। কি এত বড় কথা? হয় তোমরাই কলেজে থাকবে, না হলে আমি। মানে কলেজে তোমরা থাকলে আমি আর এই কলেজে ক্লাস নেব না, আর থাকবো না, কথা দিলাম। আর আমি থাকলে তোমাদের এই কলেজে থাকতে দেব না। ওকে, দেখা যাবে কে থাকে এই কলেজে। এমন সময় হেড স্যারকে আসতে দেখে সবাই বললাম, চলো এখান থেকে, আর থাকা যাবে না। পরিস্থিতি খারাপ বলেই সবাই এখান থেকে কেটে পড়লাম। সোজা পলাশবাড়িতে গিয়ে থামলাম। তারপর, ম্যাডাম কি বলেছে মনে আছে কি? হয় আমরা থাকবো, নইলে সে থাকবে। ওই ম্যাডামের বিদায় নেবার সময় হয়ে গেছে, চিন্তা করিস না। আমার বাবার জন্য কলেজটা টিকে আছে, জানিস তো? আমার বড় ভাই বিদেশে থেকে কলেজের জন্য কত কি করেছে, জানিস তো? আর আমার বাবা প্রতি মাসে কতগুলো করে টাকা দেয়, জানিস তো? সেজন্য আমরা এত দুষ্টুমি করেও বেঁচে যাই। সবই জানি, শুধু আমার আর রাজুর সমস্যা। আমাদের মনে হয় ছাড়পত্র দিয়ে বের করে দেবে। আমরা থাকতে তোদের বের করে দেবে না, আর দিলে সবাই বের হয়ে যাব। ধন্যবাদ দোস্ত। এখন সবাই বাড়িতে যা, কাল কলেজে দেখা হবে। আর এই বিষয় নিয়ে কেউ কিছু বলতে যাস না আবার তোরা। ঠিক বলছিস। তারপর সবাই সবার বাড়িতে গেল। আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ কল আসলো, ভাবলাম এখন আবার কে কল দিল, স্যার নাকি? ভাবতে ভাবতে পকেট থেকে ফোনটা বের করলাম, দেখি আব্বু কল দিয়েছে। হেড স্যার মনে হয় আব্বুকে কল দিয়েছে। নাহাজুল তু তো গয়া। ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। তারপর সালাম দিয়ে বললাম, হ্যালো।
ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। তারপর সালাম দিয়ে বললাম, হ্যালো আব্বু। নাহাজুল, কোথায় তুমি? আমি তো চৌরাস্তায় আছি। কিন্তু কেন? আমি তোমার আম্মুকে বলেছিলাম যে তুমি আসলে যেন তোমায় একটু আমার অফিসে পাঠিয়ে দেয়। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভাবছিলাম মারামারি করার জন্য রাগ করবে। বাবা, তুমি তাড়াতাড়ি একটু আসো। ওকে আব্বু, যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, আজ সবাই এক এক করে সালাম দিচ্ছে, ব্যাপার কি? তারপর অফিসের এপি বলল আমি নাকি কিছুদিন পর থেকে অফিসের বস, তাই আমাকে সবাই সালাম দিচ্ছে। কথা শুনে আমার চোখ কপালের উপর উঠল। এনারা কি বলছে এসব? সোজা আব্বুর কাছে চলে গেলাম। আব্বু, বাইরে কি শুনছি এসব? যা শুনছো সব ঠিক। মানে কিছু না। আমি আর কয়দিন বাঁচবো? নানা রকম অসুখ লেগে যাচ্ছে। আমি কি তোর বউ কোনোদিন দেখতে পাবো না? বাবা, আমার তো পড়াশোনা শেষ হয়নি, এত সকাল সকাল বিয়ে কেন? বিয়ের পরেও পড়ালেখা করতে পারবে। সবসময় বাবা মা মেয়ে বড় হলে বিয়ে দেওয়ার জন্য জোর করে। এদিকে দেখছি আমার মা বাবা উঠে পড়ে লেগেছে। কিন্তু বাবা, একসাথে বউ প্লাস অফিস, পড়াশোনা কিভাবে করব? চুপ করে আছি, কি বলবো ভাবছি। চুপ করে না থেকে দেখ, এখানে 10টা মেয়ের ছবি আছে, যাকে খুশি চয়েস করো। ছবিগুলো দেখছি আর বলছি না, একটাও পছন্দ হলো না। ওগুলো নিয়ে কতগুলো মেয়ের ছবি দেখেছিস আমি নিজেও জানি না। বুঝেছি তুই বিয়ে করবি না। এদিকে আমি মনে মনে ভাবছি যে তোমরা সারা জীবন চাইলেও আমি আর বিয়ে করব না, কারণ আমার 2 মাস আগেই আমার স্বপ্নের টাকা পরির সাথেই হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা হয়তো আগ্রহী হয়ে আছেন যে 2 মাস আগে কার সাথে বিয়ে হয়েছে আর কিভাবে হয়েছে, অথবা রাগ হচ্ছেন আমার উপর যে বলছি না কেন। যারা এত সব কথা ভাবছেন তাদের বলছি, আপনারা আরেকটু অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি 2 মাস আগের ঘটনার কথা বলবো। চলুন গল্পে ফিরে আসি। কিরে, কি ভাবছিস? কিছু বলছিস না কেন? নাকি পছন্দের মেয়ে আছে তোর? সময় হলে এমনিতেই তোমার বৌমাকে দেখতে পাবে। জানি সময় হবে না, আর তুই দেখাবিও না। বিশ্বাস করো বাবা, আমি খুব তাড়াতাড়ি বউ আনবো। আচ্ছা, এটা বলতো তোর কেমন বয়সের মেয়ে লাগবে? এটা কেমন কথা? বলতে বলছি, বল। 18 বছরের। ওকে, আমি দেখছি। কিন্তু যদি 18 বছরের যদি কোনো মেয়ে না পাই তাহলে? 9 বছরের 2টো মেয়ে অথবা 6 বছরের 3টে মেয়ে হলেই চলবে। আমি চিন্তিত আছি, আর তোর বিয়ে নিয়ে তুই মজা করছিস। তো করব না? 6 বছরের 3টে বউ হলে একটা তুমি নিয়ে থাকবে, আর একটা আম্মু নিয়ে থাকবে, আর একটা ছোট ভাই নিয়ে থাকবে। ফাজলামি বাদ দে। আমি চাই তুই 10 দিনের ভিতরে বিয়ে কর। না আব্বু, সরি, 1 মাস লাগবেই। 1 মাস এত সময় দিতে পারবো না। 10 দিনের ভিতরে বিয়ে করতে হবে। এটা আমার কথা না, তোর আম্মুর কথা। ওকে, 15 দিন টাইম দাও, আমি বিয়ে করব ইনশাল্লাহ। এবার যেন কথা নড়চড় না হয়। ওকে, হবে না বাবা, কিন্তু আমি কলেজে একটু ভেজাল করেছি একটা বড় ভাইয়ের সাথে। ওটা নিয়ে আমার উপর রাগ করবেন না তো? যদি রাগ করো তাহলে 15 দিনের ভেতরেই করব। ওকে, রাগ করলাম না এ বিষয় নিয়ে, কিন্তু বিয়ে করতেই হবে। ওকে, বউ আনবো। ওকে, আমি এই বিষয়টা দেখছি। আমি তোর মা, তোর কলেজের স্যার, সবাইকে ম্যানেজ করব। সত্য একটাই, 15 দিনের ভিতরে বিয়ে করতেই হবে। থ্যাঙ্কস এ লট। আব্বু, আমি বাসায় গেলাম। ওকে, যাও, বাই। আমি বাসায় ফিরছি একা একা। এমন সময় কলেজের এক প্রধান শিক্ষক আমাকে কল দিয়েছে। ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। নাজল, শুনলাম তুমি নাকি টিচারের সাথে বেয়াদবি করেছো? না স্যার, আমি তো খালি সামনে থেকে সরে যেতে বলেছি। ম্যাডাম বললো তোমাদের ছাড়পত্র দিয়ে বের করে দিতে। স্যার, আপনি আব্বুর সাথে কথা বলেন এ বিষয় নিয়ে। বলেছি। রফিক সাহেব বললো এবারের মতো মাফ করে দিতে। আল্লাহ বাঁচালো। আব্বু তাহলে সুপারিশ করেছে আমার নামে? কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? ম্যাডাম এটাও বলেছে কাল যাওয়ার আগে তোমাদের সবার সাথে দেখা করে যাবে। তোমরা সবাই আসবে কিন্তু। ওকে স্যার, তাহলে এখন বাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সবাইকে কল করে খুশির খবরটা দিলাম। মানে বাবাই সাহেব, সাগর, রাজু ওরা তো অনেক খুশি, কিন্তু কেন জানি না
আমার ম্যাডামের উপর খুব খারাপ লাগছে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম। আসতেই আম্মু বলে, তুই চলে আসছিস? আমি আরও তোকে কল করতে চাইলাম। কেন আম্মু? তোর ছোট ভাই নাজিমকে নিয়ে আয় একটু। ওর ম্যাডামকে বাসায় আসতে বললেই তো হয়, এখানে এসে পড়িয়ে যাবে। আমাকে রোজ রোজ যেতে ইচ্ছে করে না। শুনছি ওর ম্যাডাম বান্দরবন থেকে এসেছে। কি? বান্দরবন? ও, সেই জন্য এই মেয়েকে এত কাছের মানুষ মনে হচ্ছিল, আর কণ্ঠটাও এত চেনা চেনা লাগছিল। কিন্তু নাজিম যে বলল তার নাম সাইমা, আর আমার লক্ষ্মী বউটার নাম তো ছিল আদরি। কিছু তো গড়বড় আছে। কি রে, কি এত ভাবিস? আম্মুর কথায় ভাবনা ভাঙল। তারপর বললাম, না কিছু না। আমি নাজিমকে আনতে গেলাম। ওকে যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে আম্মু। বলেই রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি যে এটাই আমার লক্ষ্মী বউটা নাকি। আল্লাহ, এই যেন হয়, আর যে কোনো কোথাও যেন খুঁজতে না হয়। ভাবতে ভাবতে নাজমে ম্যাডামের বাসায় পৌঁছে গেলাম। বাসাটা অনেক ছোট, একাই থাকে মনে হয়। রাত্রিবেলা বউটার সাথে রোম্যান্স করতে আসতে হবে। নাজিম চল, বাড়ি চল। এখনো তো সময় শেষ হয়নি, আরো 15 মিনিট পর আসতেন। দূর থেকে বললাম, একটু সকালেই এসে পড়েছি। দয়া করে একটু অপেক্ষা করুন। সারা জীবন তো অপেক্ষা করলাম। মানে? না কিছু না, রুমগুলো একটু ঘুরে দেখতে পারি? আমি ছোট্ট একটু বাসা ভাড়া নিয়েছি। কি দেখবেন এ বাসার? তবুও একটু দেখি। বলেই একটা রুমে প্রবেশ করলাম। রুমটা তার বেডরুম মনে হয়। বিছানাতে একটা ডায়েরি পেলাম। প্রথমের পাতায় লেখা আছে সাইমা আক্তার আদরি। আমি খুশিতে আত্মহারা। যাকে সবখানে খুঁজে বেড়াই সে আমার ছোট ভাইকে পড়ায়। এসব ভাবছি আর ডায়েরি দেখছি। কি করছেন? এই তো ডায়েরি পড়ছি তোমার। পেছন ফিরে তাকালাম না, কারণ চিনতে পারবে। হাউ ডেয়ার ইউ লুক এট মাই ডায়েরি। বউটা আমার অনেক রাগী। ইংলিশটা বুঝেও না বোঝার ভান করলাম। নিজের বউকে তুমি করেই বলতে হয়, আর তুমি করে বললে কেউ পাগল হয় না। ইংলিশ বুঝি না, বাংলায় বলো। অপরিচিত জনকে আপনি বলুন। তুমি বললে কি হবে? কিছু না, পাগল যত সব। আমার ডায়েরি দিন। এটা বাসা নিয়ে গিয়েই পড়ব, তাই দিতে পারবো না আর তোমায়। দৌড়ে আমার কাছে আসলো ডায়েরি নেবার জন্য। আমি পেছনে ঘুরে আছি যাতে আমায় দেখতে না পারে। দিন বলছি আমার ডায়েরি। না, দিব না। আমি সাইমার দিকে মুখ ঘুরে বললাম, তো তুমি? কি হলো, ডায়েরিটি নাও। আমার দিকে হা করে তাকিয়ে আছেন কেন? কই না তো, মনে হচ্ছে পলাশবাড়ি থেকে আবার ঢাকা বা বান্দরবন যেতে হবে। তাহলে কি ভাবছো এত? আর আমায় চিনতে পারছো নাকি? না তো, কে আপনি? বিয়ে করলাম 2 মাস আগে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলে? এমন সময় একটা লোক এসে বলল, সাইমামা, এ মাসের ভাড়াটা দিলে আমার একটু উপকার হতো। চাচা, বাসা ভাড়া দিতে দেরি হবে একটু। একটা টিউশনি করি এনার ছোট ভাইয়ের, ইনি টাকা দিলেই দেব। আমি এত অজুহাত শুনতে চাই না, আমি আমার টাকা চাই। দেখুন চাচা, আমি এখানে মনে হয় আর থাকবো না, ঢাকা চলে যাব। খালি রেজাল্টের অপেক্ষা আছি। ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনার টাকা দিয়ে দেব। ওকে মা, তাহলে আমি আজ আসি। চাচা, চা খেয়ে যান। না মা, অন্য দিন। আজ একটু তাড়া আছে আমার। বাই। ওকে চাচা। আমার জন্য একটা কপি বানিয়ে নিয়ে আসো। নিজের বউকে এমনভাবে আদেশ করবেন? আমার বউকেই তো বলছি। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, আর ওই দিন একটা ঘটনাবশত আমাদের বিয়ে হয়েছে। দয়া করে আমার সাথে এমন করবেন না। আর আপনি আমার সাথে এমন করলে আমি আবার বান্দরবন চলে যাব। ওকে, কপি লাগবে না। এটা তো বলো কিসের রেজাল্ট দিবে তোমার, আর এখানে পলাশবাড়িতে কিসের জন্য আসছো এটা তো বলো। যদি না বলি তাহলে? তাহলে আর কি, যাও নাস্তা বানাও, খেয়ে ঘুমাবো। আমি কিন্তু মানুষ ডাকবো। ডাকলে ডাকো, তুমি আমার বিয়ে করাবো। বউয়ের কাছে থাকলে কিছু যায় আসে না, আর কেউ কিছু বলবেও না। কি এমন প্রমাণ আছে আমি আপনার বউ? মনে নেই হয়তো, তোমার বিয়ের রাতে একটা পিক তুলেছি, তোমার আর আমার। মনে আছে, থাক, দেখতে হবে না। গুড, বলো তাড়াতাড়ি। ছোট ভাই বাইরে আছে, ও এমনিতেই ভাবি ভাবি করে। যদি শোনে ওর টিচার মিস সাইমা নিজের ভাবি, তাহলে ভেজাল হয়ে যাবে। কি ভেজাল? তোমার নাচ দেখতে চাইবে, গান শুনবে, রাতে ঘুমানোর আগে মাথা টিপে চাইবে। নাজিমকে আবার বলবেন না প্লিজ,
আর আমি তো আপনাকে ভালোবাসি না, এসব বলে কি লাভ? ওকে, তাড়াতাড়ি বলো, কিসের রেজাল্ট দিবে তোমার? আমি এখানে জব খুঁজতে এসেছি, আর জবটা না পেলে আবার চলে যাব। কিসের জব? পলাশবাড়ি সরকারি কলেজের ইংলিশ টিচার হব। আমি কলেজে পড়ি, সেখানে বউ মাস্টারি করবে? মান সম্মান সব ধুলে মিশিয়ে যাবে। কি ভাবছেন? না, কিছু না। ওকে, তাহলে যান, আর দয়া করে আমায় ডিস্টার্ব করবেন না। ওকে, আল্লাহ হাফেজ। আমি বাইরে আসলাম, এসে দেখি নাজিম নেই। বাসায় গেল নাকি একা একা। আম্মুকে ফোন দিলাম, বাসায় এসে ডিনার শেষ করলাম। রুমে যাওয়ার সময় বাবা বলল, আমার বৌমা কই? আমি বাবাকে বললাম, সময় তো নিয়েছি আমি, 15 দিন। তারপর আব্বুকে গুড নাইট বলে রুম থেকে চলে গেলাম। রুমে গিয়ে কম্পিউটার ওপেন করলাম, দেখি আমার দুটিমন পেজটিতে মায়াবতী আইডি থেকে মেসেজ দিয়েছে অনেকগুলো। আপনি কি অ্যাটিটিউড নেন নাকি? না, ভাব নিব কেন? আমি এমনিতেই ব্যস্ত থাকি, তাই কথা বলি না তেমন। নাম তো বলেননি আপনার, আর বাসা কোথায় এটাও বলবেন না নাকি? আমার বাসা পলাশবাড়ি। আপনার? আমার বাসা বান্দরবন, থাকি পলাশবাড়ি। এটা আমার বউ সাইমার আইডি নাকি? মনে মনে ভাবলাম। তারপর বললাম, আপনার সম্পূর্ণ নামটা বলুন তো। সাইমা আক্তার আদ্রিতা। আপনার নামটা বলেন না প্লিজ, আপনার গল্পগুলো খুব ভালো লাগে, তাই এত রিকোয়েস্ট করছি। না, আমার নাম বা পিকচার কিছুই বলা যাবে না, জানলে চিনে ফেলবেন। তারপর বললাম, সরি আপু, আমি কাউকে নাম বলি না, আর কাউকে পিকচারও দেই না। নাম বললে কি এমন হবে? আপনি আমার নাম পিকচার নিয়ে আমার পেজটা নষ্ট করে দিবেন, তাই বলি না। আমি এমন না, আর আমি ফেসবুক সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা আপু, বাই। হোয়াই আর ইউ সে সিস্টার? সিস্টার, আই এম নট ইউর সিস্টার, ওকে? আপু বললে কি হবে? আর আপু বললে এত রেগে যান কেন? প্রেম করবেন নাকি? আমি কেন প্রেম করব? আর ইউ ম্যারেড? আমার বিয়ের কথা তো কেউ জানে না, এটা নজরুল ইসলাম নাকি? আপনি কিভাবে জানলেন আমার বিয়ে হয়েছে কিনা? আমি তো বললাম আপনার আগে বিয়ে হয়েছে কিনা, জানি না দেখেই তো জানতে চাইলাম হয়েছে কিনা। নাকি ইংলিশ বোঝেন না? সরি, আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম। জানি তো, তুমি কি চিন্তা করবে আমি জানাবো না যে দুটিমন পেজটা আমার, আর এটা থেকেই তোমার সব তথ্য জানতে পারবো। তারপর বললাম, গুড নাইট। লেখক সাহেব, মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবেন? আমি তো সারা জীবন কথা বলতে চাই। তারপর বললাম, ওকে, সালাম আলাইকুম। তারপর বন্ধুদের কল করে বললাম যে ইংলিশ ম্যাডাম কাল বিদায় নেবে, আর 2 মাস আগে কি ঘটেছিল, কিভাবে কি হয়েছিল সব বলবো তোদের। কাল সকালে সবাই ম্যাডামের সামনে মাথা নিচু করে আছি। ম্যাডাম বলল, আজ তোমাদের কিছু কথা বলার জন্য ডেকেছি। আমি জানি তোমরা অনেক ভালো, পড়াশোনাতেও মোটামুটি ভালো, শুধু দুষ্টুমিটা একটু কম করো আর পড়ায় মন দাও, দেখবে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। যেহেতু কথা দিয়েছি যেতেই হবে, আর এখন যে নতুন কলেজে জয়েনিং করেছি সেটা আমার বাসার কাছেই। তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। বাই, আমি গেলাম। ওকে ম্যাডাম, আপনার নতুন কলেজে যাব একদিন বেড়াতে। ওকে, অপেক্ষা করব তোমাদের জন্য। ম্যাডামের নতুন কলেজে গেলাম। আমরা সবাই মাঠের ভিতরে গিয়ে বসলাম। বাবাই, রাজু, সাহেব ওরা সবাই জানতে চাইলো কিভাবে বিয়ে হলো আমার। কিসের বিয়ে? কার বিয়ে? আর কার সাথে বিয়ে? তুই সত্যি কি বিয়ে করেছিস? রে, সত্যি বিয়ে করেছি আমি 2 মাস আগে। তাহলে শোন, তোদের কি মনে আছে আমি 2 মাস আগে বান্দরবন গেছিলাম? মনে আছে, তুই তারপর বল। বান্দরবন গিয়ে 6 দিন ছিলাম। চতুর্থ দিনে বান্দরবনের পাহাড়ের উপর দিয়ে একটু হাঁটছিলাম, হঠাৎ কিসের যেন শব্দ পেলাম, আর কিছু মেয়ের কণ্ঠ। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে বসে আছি। আস্তে আস্তে আমার সামনে দিয়ে 4টা মেয়ে গেল। তার ভিতরে একটা মেয়ে ছিল যে দেখতে অনেক সুন্দর, ঠোঁটে গোলাপি কালারের হালকা লিপস্টিক, শাড়ি পরা একটু উঁচু করেই, পায়ে আলতা আর নুপুর পরা ছিল, মায়াবী চেহারা, কাজল কালো আঁখি, ঘন ঘন চুল, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল। হাসলে ওকে অনেক সুন্দর লাগে। আমি কেমন যেন একটা ঘরের ভিতরে আছি। আমার সামনে দিয়ে চলে গেল। 3 মিনিট পরে কোনো শব্দ নেই, বুঝতে পারলাম তারা চলে গেছে। আমি একা একা হাঁটছি। মেয়েটার সেই হাসি, নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমার মনে হলো তার জন্যই আমাকে সৃষ্টি করেছে। তোর প্যানপ্যানানি বন্ধ কর, আমার গা জ্বলে যাচ্ছে। মেঘনা, তুই কি বলতো, রোমান্টিক মুহূর্তে কেউ এভাবে থামায়? দোস্ত,
তারপর বল না কি হলো। ওকে বলছি, কিন্তু এই শাকচুন্নিদের মানা করে দে। আমার বলার মাঝে যেন কথা না বলে। তোমার এত আগ্রহ কেন? যাও তুমিও বাঁদরবন যাও, গিয়ে একটা মেয়ে আনো। আমার পেছনে পড়ে আছো কেন? থাম তোরা। তারপর আবার বলা শুরু করলাম। আমি একা একা হাঁটছি। মেয়েটা সে হাসি, নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমার মনে হলো সে আমার জন্য আমাকে সৃষ্টি করেছে। আশেপাশে খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। তারপর আমরা তাঁবুতে চলে আসলাম। শুয়ে শুয়ে তার কথাই ভাবছি। আমার ঘুম নেই চোখে। সকালবেলা উঠতেই আবার সেখানে চলে গেলাম। এইভাবে খুঁজতে খুঁজতে চলে গেল 6টা দিন। তাকে কোথাও খুঁজে না পেয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। বাসে উঠে বান্দরবান থেকে সোজা পলাশবাড়িতে আসবো। ওইদিকে বাস ছেড়ে দিল। এমন সময় দেখি সেই মেয়েটা। আমি যে বাসে বসে আছি সেটার উদ্দেশ্যে দৌড়াচ্ছে। আমি কি ভুল দেখলাম নাকি স্বপ্ন দেখছি? হাতে চিমটি কাটলাম। পরে দেখি স্বপ্ন না, বাস্তব। আমার রাজকুমারী আমার দিকেই আসছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তার মায়াবী চেহারার দিকে। মেয়েটি একা দৌড়ে এসে গাড়িতে উঠল। এক্সকিউজ মি, আপনি কি কোনোদিন মেয়ে দেখেননি? জি, আমায় বলছেন? আপনাকেই বলছি। দেখছি তো, কিন্তু এসব আমায় কেন বলছেন? আপনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আমি হাতটা বাড়িয়ে দিলাম, ধরলে কি হতো? আমি তো জানিই না সে হাত বাড়িয়ে দিয়েছে। হাতটা ধরতে পারলে তো নিজেকেই ধন্য মনে করতাম। কি ভাবছেন? নাকি বোবা হয়ে গেলেন? কই না তো। না, আসলে আম্মু বলেছে আজকালকার মেয়ে ভালো না। আর এটাও বলেছে কোনো মেয়ে হাত বাড়িয়ে দিলে ধরবি না। হাত ধরলে তার সাথে তো প্রেম হয়ে যাবে। ফাজলামি করেন না। অল গার্লস ইজ নট সেম, ওকে? ও মা, আপনি ইংলিশ বলছেন আমাকে? আমি তো বুঝি না। ইডিয়েট। আমাকে বোকা ছেলে বানানো হচ্ছে ইংলিশে। এই ছেলেটাই আপনার জীবনের সঙ্গী হবে। গ্রামের রাখাল কোথাকার। কি বিড়বিড় করছেন? আপনার সাথে কথা বলাই ভুল হয়েছে আমার, দয়া করে মাফ করবেন। নিজের সিটে গিয়ে বসুন, আমাকে আমার সিটে যেতে দিন। অনেক পড়া আছে, ফালতু কথা বলার টাইম নেই। আমারও এত ইচ্ছা নাই। বলেই পেছন দিকে গেলাম সিগারেট খেতে। খাওয়া শেষ করে একটা মিল্ক ক্যান্ডি মুখে দিলাম যাতে গন্ধ বের না হয়। তারপর আমরা বাসের সিট খুঁজতে লাগলাম। সিট খুঁজে পেতেই মনে হলো আকাশের চাঁদ ধরে ফেললাম, কারণ সাইমার সিটের পাশেই আমার সিট। আপনি কি লুচ্চা নাকি? তখন ঝগড়া করে হয়নি, আবার করতে এসছেন? এই যে শুনছেন, ঝগড়া করতে আসিনি, আমার সিটে বসতে এসেছি। হোয়াট ননসেন্স! এটা আমার সিট। ননসেন্স বলেন আর ইংলিশে লাভ ইউ বলেন, কিছু যায় আসে না। আমার সিট ছাড়েন, আমি বসবো। দেখুন, আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না, বসলে বমি বের হয়। থু, আপনি ওইখানে থাকেন, আমি আপনার পাশে বসি। দেখুন, আমার শরীরের সাথে শরীরে ঘেঁষে বসবেন না। দেখুন, সব ছেলেকে একই রকম মনে করবেন না। আর এত যদি সমস্যা হয় তাহলে পাবলিক বাসে উঠছেন কেন? বাবার কাছ থেকে একটা দামি গাড়ি নিয়ে একা বের হবেন, তাহলে কেউ গা ঘেঁষে বসবে না। আমারও তো অনেক ইচ্ছে ছিল এইরকম দামি গাড়িতে বসে ঘুরতে। আমারও তো ইচ্ছে ছিল জীবনে বড় কিছু করতে, কিন্তু আমার যে দামি গাড়িতে ওঠার সামর্থ্য নেই। আমি যে একটা এতিমখানায় বড় হয়েছি। এই শহরে চাকরি পাচ্ছি না, কারণ মামা খালু ছাড়া চাকরি হয় না। চাকরি হতে টাকা লাগে, আমার কাছে তো এত টাকা নেই, আর মামা খালুও নেই। আমি মেধাবী হলে কি হবে? টাকা আছে তো চাকরি আছে, টাকা নেই তো চাকরি নেই। কি ভাবছেন? না, কিছু না তো। তাহলে হঠাৎ মন খারাপ করলেন কেন? কই না তো। ওকে বাদ দেন, নাম কি আপনার? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমায় একটু পড়তে দেন, আর আমি অপরিচিত কাউকে পরিচয় দিতে বাধ্য নই। ওকে পড়ুন, বিরক্ত করব না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর যাই বলেন, ভাই বলেন না। কেন? মেয়েদের মুখে ভাই ডাক শুনলে বুকটা ফেটে যায়। কিন্তু কেন? কারণ একটাও প্রেম করতে পারলাম না। ও ও কি? না, ভাবছি। কি ভাবছেন? আপনি তো দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়ে একবার দেখলেই প্রেমে পড়বে। তাই নাকি? সত্যি বলছেন তো? রে বাবা, সত্যি। তাহলে আপনিও পড়েছেন নাকি? বুঝলাম না। ওই যে বললেন। কি বললাম? দেখলেই প্রেমে পড়বে। বলেছি তো। তো কি আর বললাম, আপনিও প্রেমে পড়লেন নাকি? কি চ্যাচরা ছেলে রে বাবা, শয়তানের চাচাতো ভাই,
ফাজিলের হাড্ডি। ইউ আর ম্যাড। আমাকে কি পাগল মনে হয় আপনার? এক্সকিউজ মি, আপনি নাকি ইংলিশ বোঝেন না? তাহলে এটা বুঝলেন কিভাবে? এ এ মানে এটা আগে থেকে জানি, অনেকবার শুনেছি। পাগল একটা, আপনার সাথে কথা বলেই ভুল হয়েছে আমার। কেন, প্রেমে পড়লেন নাকি? এ আমি আপনার প্রেমে প্রশ্নই ওঠে না। কেন, আমি কি দেখতে খারাপ? তা না, তা নয় তো কি? আমি আসলে প্রেম করব না কারোর সাথে। যাকে বিয়ে করব তার সাথে প্রেম করব। তাহলে তো তোমাকেই বিয়ে করতে হবে। আমি যে তোমার এই কাজল কালো আঁখি, ঘন কালো চুল, মায়াবী চেহারা সবকিছুর প্রেমে পড়েছি। এমন সময় আম্মু কল দিল, কলটা রিসিভ করলাম। বাবা কোথায় তুমি? আম্মু, আমি বাসায় যাচ্ছি, কাল সকালের ভিতরে পৌঁছে যাব। বাবা সাবধানে আসিস একটু। আজ 6 দিন হলো তুই নাই। বাসাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। আম্মু, খুব তাড়াতাড়ি আসছি। তুমি ইলিশ মাছ রান্না করো সর্ষে দিয়ে। 6 দিন থেকে বাইরের খাবার খেয়ে পেটে ঝালাপালা হয়েছে, চেহারাও খারাপ হয়ে গেছে অনেক। ওকে বাবা, তাড়াতাড়ি আসো, আমি সব রেডি করে রাখবো তোমার জন্য। থ্যাংক ইউ আম্মু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলা শেষ করতেই আমার রাজকুমারী বলে উঠল, এই যে শুনছেন? জি বলুন। দয়া করে একটু আস্তে কথা বলুন প্লিজ। আমি তো আস্তেই কথা বললাম। আর একটু আস্তে বলবেন, আমার পড়ার ক্ষতি হচ্ছে। আপনাকে কে বলেছে বাসের ভিতরে পড়তে? আমি আমার মতো কথা বলবো, দেখি কি করেন আপনি। আর কিছু বলল না, কারণ সে কি করবে, কথায় পেরে উঠছে না আমার সাথে। তাই চুপ হয়ে আবার বই পড়তে ধরলো। আমি ওর দিকে তাকিয়ে আছি। কত সুন্দর মেয়েটি, কলম দিয়ে ঠোঁটে আঘাত করছে আর পড়ছে। বাইরের হালকা বাতাসে চুলগুলো মুখের কাছে বারবার আসছে, আর সে বাম হাত দিয়ে বারবার চুলগুলোকে সরিয়ে দিচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হয় এইভাবে তাকে দেখতে দেখতে আমার সারা জীবনটা পার করে দিতে পারবো। এমন সময় সাহেব কল দিল, কলটা ধরলাম। কি খবর রে? এই তো ভাই। শুনলাম তুই নাকি বাসায় আসছিস। হ্যাঁ রে ভাই, কাল সকালের ভেতরেই যাব। পার্টি দিবি না? হ্যাঁ বে, দিব। অনেকদিন পর বাসায় যাচ্ছি, পার্টি দিব না? এমন সময় লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, চোখগুলো একটু বড় করে। এইভাবে ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি ইচ্ছা করেই আরো জোরে জোরে কথা বলতে ধরলাম, কারণ ওকে রাগাতে আমার খুব ভালো লাগে। কই রে ভাই, শুনতে পাচ্ছিস? বলছি কবে দিবি পার্টি? কখন আবার? মেঘনাদের ছাদে দিব। না রে, ওর সামনে বিয়ের কথাবার্তা চলছে। এসব করলে কেউ বিয়ে করবে না। আমিও তো ওটাই চাই, ওর বিয়ে পিছিয়ে যাক। কেন, ভালোবাসিস নাকি ওকে? আরে বেটা, তুইও না? ওকে ভালো লাগে কিন্তু ভালোবাসি না। ভালো তো বেসেছি একজনকে। তাই নাকি? বড় ভাই। এমন সময় সাইমা বলে উঠল, এক্সকিউজ মি। তারপর আমি সাহেবকে বললাম, পরে কল দিচ্ছি। ওকে বাই। আমি ফোনটা পকেটে রেখেই বললাম, জি বলুন। অভদ্রের মতো ব্যবহার করছেন কেন? কি বললেন আপনি? শোনেন, আমি ভদ্রঘরের ভদ্র সন্তান। দেখেই বোঝা যায়। কি বোঝা যায়? ভদ্রঘরের ভদ্র শয়তান। থ্যাঙ্কস। সম্পূর্ণ কথা শুনে গেল ডাকটা ভেসে। তারপর বললাম, আমি ভদ্র সন্তান নই, ওকে? তাহলে কেমন আপনি? শুনুন, আমি এতটাই ভদ্র ছিলাম যে আমার ভদ্রতার কারণে আমার প্রথম গার্লফ্রেন্ডটা চলে গেছে। আপনি কি পাগল? আমি পাগল, তোমার প্রেমে পাগল। কিন্তু তোমার নামটাই জানা হলো না। কি করে বলবো তোমায় যে আমি আগে থেকে তোমাকে চিনি। বান্দরবনে যেদিন তোমায় দেখেছিলাম, ওই দিনে তোমার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন তোমাকে আমার জীবনে দেয়। কি ভাবছেন? কই কিছু না তো। তোমার নাকি পড়া আছে, তুমি পড়ো। কি বললেন আপনি? পড়তে বললাম। তার আগে কি বলেছেন? কিছু না তো। তুমি করে বললেন কেন? আপনি তো আমার নামটাও জানেন না, আর তুমি করে বলছেন? মনের অজান্তে তোমাকে অনেক আপন করে ফেলেছি। আমি জানি অপরিচিত জনকে আপনি করে বলতে হয়, কিন্তু তুমি তো আমার আত্মার আত্মা, সবচেয়ে কাছের মানুষ। তাই তোমাকে তুমি করে বলছি। কি বললেন মুখের ভিতর? না কিছু না। এমন সময় আবার কল আসলো। ফোনটাতে চার্জও নেই,
এসব ভাবতে ভাবতে ফোনটা বের করতে ধরলাম। আমার কথার উত্তর না দিয়ে ফোন তুলতে পারবেন না। আর আপনি কি বলুন তো, এত ফোন আসে, শান্তিতে পড়তেও পারি না আপনার জন্য। আচ্ছা সরি, ভুল করে তুমি বলে ফেলেছি। ওকে, মাফ করে দিলাম, কিন্তু ফোনে আস্তে আস্তে কথা বলবেন, ওকে? কিছু বললাম না, একটু হাসলাম। তারপর ফোনটা বের করে দেখলাম আমার জানু মানে মেঘনা কল করেছে। কলটা রিসিভ করলাম আর মেয়েটাকে রাগানোর জন্য জোরে জোরে কথা বলতে থাকলাম। মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এমন সময় ওপাশের কথা শোনা যাচ্ছে না। বুঝতে পারলাম ফোন বন্ধ হয়ে গেছে। আমার কথা বলা শেষ হতে না হতেই কলটি কেটে গেল। মেঘনা যে অভিমানী, হয়তো আমার উপর রাগ করেছে আর কথাও বলবে না। আমি এত সব ভাবছি, হঠাৎ মেয়েটার হাত থেকে ফোনটা দেখে মনে হলো এটা দিয়েই মেঘনার সাথে কথা বলবো। তারপর মেয়েটাকে বললাম, আপনার ফোনটা একটু দেন, আমার জরুরি কথা আছে একজনের সাথে। আমি কেন আপনাকে মোবাইল দেব, প্রশ্নই ওঠে না। দেন না প্লিজ, অনেক দরকারি কথা আছে আমার। আমি চাই আপনি কথা না বলেন, কারণ কথা না বললে আমি মন দিয়ে পড়তে পারবো, তাই মোবাইল দেব না আপনাকে। সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। মানে কি করবেন আপনি? কি করব দেখবেন বলেই হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। আপনি আমার ফোন দেন। দেখুন, আমি আপনার ফোন নিয়ে পালাচ্ছি না, 2 মিনিট খালি কথা বলবো। বিশ্বাস হচ্ছে না? আপনি আমার ফোনটা ধরে থাকুন। আর বুঝতেই তো পাচ্ছেন, আমারটা বিক্রি করলে আপনার মতো 5টা ফোন কেনা যাবে। তা তো জানি, নিজের দামি ফোন আছে দেখে ভাব নিচ্ছে, মনে হচ্ছে গাড়ির ভেতর থেকে ফেলে দেই। কি ব্যাপার, ফোনে একটা টাকাও নেই আপনার? না নেই, আমি কারোর সাথে কথা বলি না, একটু ফেসবুক চালানোর জন্য ফোনটা কিনেছি। আপনার ফেসবুক আইডির নাম পাওয়া যাবে কি? কি করবেন? এমনি ফ্রেন্ড হয়ে থাকতাম আর কি। জি না, লাগবে না ফ্রেন্ড হওয়া। আমি মনে মনে বলছি, এত ভাব নিয়েন না, আপনার মতো অনেক মেয়ে আমার ফলোয়ারে থাকে। আপনি ফোন দেন তো আমার। কথাই তো বললাম না, আর ফোন চাচ্ছেন? তারপর মেঘনাকে কল দিলাম। গাধার মতো কল দিলেন কেন? ফোনে তো টাকা নেই। আমি গাধা নই, আপনি গাধি। কি? একটু পরেই মেঘনা কল ব্যাক করলো। তারপর আমি সাইমাকে বললাম, চুপ, এখন একটা কথাও বলবেন না, বললে সমস্যা হবে। তারপর মেঘনা কলটা ধরলাম। কে আপনি? তোর হাজবেন্ড আমি। থাপ্পড় চেনেন? আরে ধুর, আমার কণ্ঠ চিনতে পারছিস না? ও সরি দোস্ত, আসলে অচেনা নাম্বার তো তাই। আচ্ছা শোন, আমার ফোনে টাকা নেই, তুই কল দে ওখান থেকে। এটা অন্যজনের ফোন, আর টাকা থাকলে কি রিকোয়েস্ট কল দিতাম? একটা কাজ কর, তুই সাগরকে এই নম্বরে 100 টাকা রিচার্জ করে দিতে বলবি এটা নাজমুলের নাম্বার। ও দেবে তো? আমার কথা বললে ও কেন, ওর বাপ দিবে। ওকে বলে দিচ্ছি তোর এই নাম্বারে যেন 100 টাকা রিচার্জ করে দেয়। ওকে ধন্যবাদ জানো, আর এই নম্বর ডিলিট করে দিস। সাগরকেও বলবি যাতে এই নম্বর ডিলিট করে। কেন? কারণ এটা আমার সিম না, একটা ফোন ধার নিয়েছি বাসের ভিতরে। ও ওকে দোস্ত, আমি সাগরকে বলে দিচ্ছি, তুই ফোন রাখ। ওকে জানো, বাই। তারপর সাইমাকে ফোনটা দিতে দিতে বললাম, আমি গাধা না, আর আমি রিকোয়েস্ট কল দিয়েছিলাম, এই কলটা টাকা ছাড়াও যায় না। কিছু না, আজকালকে ছেলেমেয়েরা প্রেম ছাড়া কেউ নেই, সব বাজে আলতু ফালতু। প্রেম করলে কেউ বাজে হয় না। আপনাকে বলিনি, আমি একা একা বলেছি। আর আমার ফোনে চার্জ তো নেই, 30% আছে, আপনাকে আর ফোন দিতে পারবো না। আপনার বাবা ফোন দিবে, আপনি না দেওয়ার কে? ইউ, এই যে শোনেন, কথা বলার মুড নেই। বাহ, আপনার লিপস্টিকের রংটা বেশ তো। পাম মারেন না, একটা জিএপ আছে, আবার অন্যজনকে পটাতে চান। কি হিটলার মেরে বাবা, আগে আগে সব বুঝে। তারপর বললাম, আরে সত্যি সুন্দর লাগছে। ধন্যবাদ। কানের দুল দুটাও খুব সুন্দর। ধন্যবাদ। হাতে চুড়িগুলো খুব মানিয়েছে। ধন্যবাদ ভাইয়া। বলছিলাম, তবু আপনাকে একেবারেই দেখতে ভালো লাগছে না। কি? বলো আরো, ভাইয়া বলো। ভাইয়া বললে কি হবে? এটা বাদে ডাকো, এটা শুনলে কেমন কেমন লাগে। ওকে, মামা ডাকবো আপনাকে। কি? এমন সময় সাইমার ফোনে একটা মেসেজ আসলো। আমি বললাম, দেখি কিসের মেসেজ। আমার ফোন আমি দেব না।
দেন বলছি। আমার ফোন আমি দেব না, এমনিতেই চার্জও নেই। দিবেন না? দাঁড়ান। বলেই ফোনটা কেড়ে নিলাম। আমার ফোন দেন বলছি, লুচ্চা ছেলে। ওহো, তাই তো বলি, আমায় ফোন দিলেন না কেন? মানে? মানে আর কি? এটা কিসের SMS জানেন না? না দেখিনি। মিথ্যে বলবেন না বলে দিলাম। সত্যি দেখিনি। দেখি কিসের মেসেজ। এই যে দেখে নিন। 100 টাকা রিচার্জ করে দিয়েছে আপনাকে আপনার বন্ধু। না, এটা হয়তো আপনার পরিচিত কেউ দিয়েছে। আমার তো আপন বলতে কেউ নেই। আমি যে ইতিম, অনেক কষ্ট করে পড়াশোনা সম্পূর্ণ করেছি, এখন একটা চাকরি পেলেই হলো। কি হলো, চুপ করে রইলেন কেন? কি বলবো, কিছুই বলার নেই। আপনি তাড়াতাড়ি কার কার সাথে কথা বলবেন বলেন, তারপর আমার ফোন আমাকে দিয়ে দিন। ওকে বলে নাম্বারটা টিপতে লাগলাম। কাকে কল দিচ্ছেন? এটা কিডন্যাপারদের কাছ থেকে এসেছে। এই গাড়িটা থেমে সবাই সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। তার মানে আপনি গুন্ডা? এতক্ষণে বুঝতে পারছেন? আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন, না জানি এর কাছে গুলি ছুরি কত কি আছে, আর আমি বোকার মতো তার সাথে কথা বলতে বলতে আসছি। ইনি তো মানুষ নামে কসাই। কি হলো, চুপ করে আছেন কেন? না, আপনি কথা বলেন। আর শুনুন, আমার কাল সকালে একটা পরীক্ষা আছে, তাই পলাশবাড়ি যাচ্ছি। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তার ভেতর যদি আপনি গুন্ডা আনেন তাহলে আমার কাল পরীক্ষা দেওয়া হবে না, আর পরীক্ষা না দিতে পারলে আমার অনেক ক্ষতি হবে। উফ, চুপ করেন তো। এত কথা বলে আমার কান জ্বালাপালা করলো। আচ্ছা, আমরা তো একে অপরকে মুখে মুখ চিনি, নামটা বলবেন কি? প্রশ্নই ওঠে না। ওকে, না বললেন? না বললে তো আমার কিছু করার নেই, তবে একটা কিছু বলার আছে। আপনার কি বলার আছে আর কি করার আছে? তেমন কিছু না, পুলিশকে বলবো। পুলিশ? তো তোতলান না, নামটা না বললে পুলিশকে বলে দেব। কি বলবেন? এই যে আর একটু রাত লাগবে, তারপর যাদের ফোন করেছি তারা এসে মানুষের কাছ থেকে টাকা কেড়ে নিবে। শুধু তাই নয়, কেউ টাকা না দিলে তাকে খুন করে যাবে। সেহেতু আজ রাতেই এখানে 2-1টা মানুষের খুন হবে। প্লিজ এসব করবেন না, আমি এমনিতেই অনেক ভয় পাই। আমার নাম সাইমা। এই তো জানো, লাইনে আসো। তোমার মতো তোমার নামটাও সুন্দর, আর তোমার ওই মিষ্টি মুখে ভয়ের ছাপ আসলে আমারও মায়াবী লাগে। এমন সময় বাবাই কলটা রিসিভ করলো। আমি বললাম, দোস্ত কালকে বাড়ি যাচ্ছি, তাই একটু পার্টি আয়োজন করতে হবে। তারপর সাইমাকে ফোনটা দিলাম। ও বলল 100 টাকা তো শেষ হয়নি। আমি বললাম, ওটা আপনার কাছেই রাখেন। লাগবে না, আপনি কথা বলেন আরো অন্য কারোর সাথে। আমি যেটা বলছি সেটাই হবে, এত কথা বলেন কেন? আচ্ছা, আপনি কি মানুষ নাকি রাক্ষস? মানে? দেখতেই তো পাচ্ছেন। না মানে, আপনি আপনার আম্মুজানকে বললেন সরষে ইলিশ রান্না করতে, আবার কোনো একটা ফ্রেন্ডকে বাসার ছাদে রাখলেন পার্টি করতে, তারপর এখন আবার বললেন যে কলেজ মোড়ে পার্টি দিতে। তো তো কিছু না, একটা মানুষ একদিনে এত কিছু কিভাবে হবে? তাই বললাম, রাক্ষস নাকি? আমি পারি, কারণ আমার হজম শক্তি বেশি, শরীরের ক্যালারি বেশি। আপনার মতো তো আর না। আমার মতো না মানে? না কিছু না, দেখছিলাম। কি দেখছিলেন? সকাল থেকে একটা বিস্কিটের প্যাকেট শেষ করতে পারিনি। তার মানে আপনি চুপি চুপি আমার খাওয়া দেখছিলেন? পাশে যেহেতু বসে আছেন, দেখা তো যাবেই, তাই না? তাও ঠিক। বিস্কিটের প্যাকেটটা কি শেষ করেছেন, না এখনো আছে? কেন খাবেন? আরে না, খাবো না, তবে দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। আপনি বের করেন। এই যে দেখান। বের করতেই একবার 4টা বিস্কুট নিয়ে মুখে দিলাম। এইভাবে খেলে মানুষ গরু বলবে। এমন সময় অনেক জোরে একটা শব্দ হলো। সাইমা ভয়ে আমার বুকে মাথা রাখলো। সবাই চিৎকার করে উঠলো। আমি তো অবাক হয়ে সাইমের দিকে তাকিয়ে আছি। সাইমা বলল, আপনি সত্যি গুন্ডা আনছেন? আমি তো ভাবছিলাম আপনি অনেক ভালো, কিন্তু আপনি এমন জানতাম না। সাইমা ভুল বুঝেছেন আমায়। চুপ, আর কথা বলবেন না। কিছু না, সোজা বাইরে গেলাম। তারপর দেখি গাড়ির চাকা ফুস। রাগে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। সোজা গাড়ির ভেতরে গিয়ে বসলাম। গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাইমাও আছে। আমি সোজা সিটে গিয়ে বসলাম। তারপর সাইমাকে বললাম, হা করে কি ভাবছেন? মুখের ভিতরে মাছি ঢুকবে। এমন করেছেন কেন?
আমার কেন জানি মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারবো না। এসব ভাবা বদলে দেন। চলুন 20 মিনিটের ভেতরে একটা চায়ের দোকানে গিয়ে বসে চা খেয়ে আসি। না ধন্যবাদ, আপনি যান। কেন যাবেন না? না, আমি আপনাকে চিনি না, জানি না, আগে কখনো দেখিনি। আজকেই বাসের ভিতর পরিচয়। কেমন করে ভাবতে পারলেন আমি আপনার সাথে চা খেতে যাব? কিন্তু আমি তোমাকে বান্দরবনে দেখেছি, আর সেখান থেকেই আমার মনের ভেতরে একটা ছবি এঁকেছি। কি এত ভাবছেন? বুঝেছি, অন্য মতলব আছে আপনার। কই কিছু না তো। তোমাকে নিয়েই তো আমার সকল ভাবনা। আমি তোমার কখনো ক্ষতি করব না, উল্টো কেউ তোমার ক্ষতি করতে চাইলে তার 14টা বাজাবো। এত সব ভাবতে ভাবতে সাইমের দিকে চেয়ে দেখি বই পড়া শুরু করেছে। তারপর বললাম, তাহলে আপনি থাকেন, আমি চা খেতে গেলাম। বলতে হবে না, কারণ আমি তো আর আপনার বউ বা প্রেমিকা না। একদিন ঠিকই হবেন। কি হব? না কিছু না, এই যে পড়ছেন, একদিন ঠিকই বড় হবেন, ভালো চাকরি পাবেন। ধন্যবাদ। বাস থেকে বের হচ্ছি আর মনে মনে ভাবছি কিভাবে তার মন জয় করব, কিভাবে তার অনেক আপন হব। যে কিছুর বিনিময় হোক না কেন, আমি সাইমাকে আমার জীবনসঙ্গী বানাবো। দেখতে দেখতে চায়ের দোকানে এসে পৌঁছালাম। তারপর চায়ের দোকানদারকে বললাম, মামা 2টো চা দেন তো। আমার সাথে তো সাইমা নেই, 2টো চা নিয়ে কি করব। সাথে সাথেই বললাম, না মামা, একটা চা বানান। চায়ের দোকানদার চা দিল, খাচ্ছি। আমি দোকানদারকে 4 টাকা দিয়েই বাসের ভিতরে চলে আসলাম। দেখি বাসের ভেতরে কেউ নেই, সাইমা একা একা বসে কান্না করছে। আমি সাইমাকে বললাম, সাইমা, এই সাইমা। কিন্তু সে কোনো কথা না বলে কেঁদেই যাচ্ছে। কাছে গিয়ে বললাম, কি হয়েছে? বাসের সবাই কোথায় গেছে, আর আপনি একা একা কাঁদছেন কেন? কন্ডাক্টর বলল সামনের রাস্তায় নাকি অনেক মারামারি, তাই আজ বাসা ছাড়বে না, আশেপাশের কোনো গাড়ি সামনে যাবে না আজ। আমি তাহলে কিভাবে পরীক্ষা দেব? চিন্তা করেন না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আমার মনে হয় এটা মঙ্গলের জন্য করেন নাই। যা ভালো মনে করেন। বলে বাস থেকে নামতে ধরলাম। আপনি কোথায় যাচ্ছেন? বাসের ভিতরের বাকি লোকগুলো কোথায় গিয়েছে জানেন কি? তাদের আত্মীয় স্বজনদের বাড়ি। এই তো গুড, বুঝতে পারছেন। আমিও তেমন যাচ্ছি। আপনি একটা কাজ করেন, এখানেই ঘুমান, কাল সকালে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। প্লিজ, আপনি কোথাও যান না। অসম্ভব, আমি বাসে থাকতে পারবো না। আপনি থাকেন, আমি যাই। বলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। ফোনটাতেও চার্জ নেই, বন্ধ হয়ে আছে। পিছে তাকিয়ে দেখি সাইমা আমার পিছু পিছু হাঁটছে। আমার জানুটারে দেখেই বললাম, আপনি আমার পেছনে পেছনে কেন? আমিও আপনার আত্মীয়ের বাড়ি যাব, প্লিজ না করবেন না। আমি একা একটা মেয়ে কোথায় যাব বলেন? আজকালের ছেলেরা ভালো না। ও মা, তাই? আমি বুঝি 4 যুগ আগের ছেলে? না, ঠিক তা না, কিন্তু আমি আপনাকে একটু ভালো চিনি। বাসের ভিতর পরিচয়, তাই আপনার সাথেই যাব। না, আমি আপনাকে চিনি না, জানি না, আগে কখনো দেখিনি। আজকে এই বাসের ভেতরে পরিচয়, কেমন করে ভাবতে পারলেন আমি আপনাকে আমার সাথে নিব? আমার কথাগুলো আমাকেই বলছেন? জানি না। দয়া করে আপনার সাথে নিয়ে চলুন প্লিজ। আমি তো একটা ছেলে, যদি সাইডে নিয়ে গিয়ে আপনার কোনো ক্ষতি করি তখন? তখন কি আমার হাতে এটা দেখছেন না? এটা দিয়ে আপনার মাথা ফাটাবো। কি? আমি আপনাকে সাহায্য করেছি, আর আপনি আমাকে মারার জন্য অস্ত্র রেডি করে রাখছেন? মাপ চাই ভাই, আপনি আপনার মতো যান, আর আমি আমার মতো। আমি যদি আপনার কাছের মানুষ বা পরিচিত হতাম, তাহলে কি এমন করতেন? ওকে চলেন, কিন্তু যদি কেউ বলে আমাদের দুজনের সম্পর্কে কি, তাহলে বলবেন স্বামী স্ত্রী। ওকে? না, এটা বলতে পারবো না, আমি মিথ্যা বলি না। ওরে সত্যবাদী রে, যা বলছি তাই করবেন। এখন আমার পিছনে পিছনে আসেন। ওকে। দুজনে যাচ্ছি একা একা। হালকা আলোর ঝাপসায় সাইমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ সাইমা বলে উঠল, আপনি কি কবিতা পারেন? আমায় বলছেন কি? আপনি ছাড়া তো কাউকেই দেখছি না। না, পারি না, আপনি বলেন। আগে আপনি, পরে আমি। কবিতা পারি না, গল্প বলি, শুনবেন? বলেন, সময়টা একটু কাটুক। ওকে। আমি সাইমাকে একটা স্টোরি শুনাইলাম। সাইমাও খুশি হলো স্টোরিটা শুনে। তারপর অপলক চোখে তাকিয়ে তার হাসি দেখছি। চারিদিকে ঝিঝি পোকা শব্দ, হালকা চাঁদের আলোয় ওর হাসিটা অনেক সুন্দর ফুটে উঠেছে। আমি যেন হারিয়ে গেছি কল্পনার রাজ্যে।
একটা মেয়ে এত গুণ থাকতে পারে ভাবতেই অবাক লাগছে। তারপর বললাম, এই আস্তে হাসুন, না হলে এই রাতের মাঝে আমাদের সামনে বিপদ আসতে পারে। কেন, আপনি আছেন তো? হঠাৎ 4-5টা ছেলে চলে আসলো আমাদের সামনে। সাইমা আমার পেছনে লুকালো। ছেলেগুলো ভিতর থেকে একটা ছেলে এসে বলল, কি রে শালা, আমাদের এলাকায় খাসা মুরগি নিয়ে ঢুকেছিস? মানে? মানে কিছু না, মালটাকে দিয়ে যা, কাল সকালে নিয়ে যাস। শুধু আমরা একবার করে বাসর রাত করব। তোদের মায়ের সাথে গিয়ে কর বাসরাত, কুত্তার বাচ্চারা। একা 5 জনের সাথে পেরে ওঠা যাবে না। তাছাড়া সাইমা আসে আমার সাথে। আমার জীবনের দাম না থাকলেও সাইমার তো আছে। আমার ভালোবাসার জন্য এখান থেকে পালাতে হবে। কিরে মামা, মুরগি তো দেখতে ভালোই, ধর শালিকে। সাইমার হাত ধরে জোরে দৌড়তে শুরু করলাম। আমরা আগে আগে, ওরা পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভাবলাম রাস্তা দিয়ে দৌড়লে ধরা পড়ে যাব, তাই পাশে একটা ছোট রাস্তার ভিতরে ঢুকলাম। 10-15 মিনিট দৌড়ানোর পর দেখি ছেলেগুলো আমাদের পেছনে আর নেই। জায়গাটা অনেক নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িও নেই। সাইমা বলল, আমার তো মনে হচ্ছে আপনার এসব সাজানো। তখন বলেছিলেন আপনি গুন্ডা, এখন আপনাকেই গুন্ডা তাড়া করেছে। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করে এখানে নিয়ে এসেছেন আপনার মনের কামনা বাসনা পূরণ করার জন্য। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। দেখি আপনার ফোনটা দেন। ওহো, ফোন কেড়ে নেওয়ার জন্য এত দূর ডেকে আনলেন? ওখানেই বলতেন, দিয়ে দিতাম। কি শুধু ফোন নেবেন নাকি আরো অন্য কিছু? আরে বাপ, আর রাগ ধরাস না, তোর ফোনটা দে, জিপিএস চালু করব। আমারটা তো বন্ধ হয়ে আছে। তুই করে বলছেন কেন? আর এটা আগে বললেই পারতেন যে ফোন নিয়ে জিপিএস চালু করবেন। আমি এমনই, রাগ উঠলে তুই বলি। আপনার ভাগ্য ভালো যে এখন আপনার গালটা ঠিক আছে। মানে কি? আমার গালের আবার কি হবে? আমার হাতের 5টা আঙ্গুল আপনার গালে বসে যেত। এখন ফোনটা দেন। আমার ফোনেও তো চার্জ নেই। আপনাকে বলেছিলাম যে কম কথা বলেন। আপনি আমার কথা না শুনে আমার ফোনটা দিয়ে সবার সাথে কথা বলেন। দেখেছেন তো, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। ভালোই হয়েছে। এখন আমার সাথে হাঁটা শুরু করেন। আশেপাশে বাড়ি পেলে সেখানে গিয়ে উঠব। আমি কোথাও যাব না। ওকে, না গেলেন এখানে বসে বসে রাত কাটান। আমার খিদে লাগছে। সামনে গিয়ে কোনো বাড়ি পেলে সেখানে উঠব। আমায় একা ফেলে চলে যাবেন? যাবই তো। আপনি না গেলে আমি তো আর জোর করতে পারি না। কিন্তু আমি তো হাঁটতেই পারছি না। ওকে, তাহলে আপনাকে কোলে তুলে নেই। না, কখনোই না। যা বলেছেন ভুলেও মুখে আনবেন না। ওকে ওকে, এমনি আমার পেছনেই আসেন। ওকে। আচ্ছা, আর একটা গল্প বলেন তো। কি, আমাকে গল্প বলতে বলছেন? মাপ চাই ভাই, একবার বলে বিপদে পড়েছিলাম, আর না। ওকে, ভীতু কোথাকার। আমি ভীতু নাকি জানেন না? জানলে এটা বলা সাহস পেতেন না। ওকে, দেখুন সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে, কি যেন করছে। ওকে চলুন। সেখানে গিয়ে দেখলাম কিছু লোক বসে কি যেন করছে সবাই। ওরা তো সবাই গান করছে। একটু পর আমাদের দেখেই সবাই হতভম্ব হয়ে গেল। তারপর একটা বৃদ্ধ লোক আমাদের সামনে আসলো এবং বলল, তোমরা কে বাবা? আগে তো কখনো দেখিনি। এই এলাকায় নতুন বুঝি? হ্যাঁ নতুন। দয়া করে একটু বলবেন যে এখান থেকে ফেরার পথ কোনটি? বলবো, কিন্তু তার আগে বলো, তোমাদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ। না, আমাদের বিয়ে হয়নি। আমরা দুজন দুজনকে চিনি না। আমাদের আজকে বাসের ভেতর পরিচয়। কাল সকালেই দুজন দুজনের পথে চলে যাব। দয়া করে আমাদের রাস্তা দেখিয়ে দিন যে কিভাবে আমরা বাসায় ফিরতে পারবো বা মেইন রোড পাবো। তোমাদের তো এখান থেকে যেতে দেওয়া হবে না, কারণ তোমরা অবিবাহিত। আমাদের এইদিকে অবিবাহিত ছেলে মেয়েদের একসাথে থাকা যায় না, তাই আজকে তোমাদের বিবাহ করতে হবে। কিন্তু আমি তো ওকে বিয়ে করব না, কারণ আমি ওকে চিনি না, জানি না। ওকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। এটা কখনো সম্ভব না। দয়া করে আমাদের রাস্তাটা বলে দিন, আমরা চলে যাব। চাইলেও পারবে না। এখন তোমাদেরকে বিয়ে করতেই হবে, না হয় মরতে হবে। আমি বিয়ে করতে পারবো না। এই কে আছিস তোরা? এদেরকে বড় পুকুর পাড়ে নিয়ে যা, ওখানে এদের গর্দান কাটা হবে। আমি তো সাইমাকে অনেক ভালোবাসি, তাহলে বিয়ে করলে সমস্যা কি? তারপর বললাম, আমি বিয়ে করতে রাজি আছি। কি
বলছেন এসব পাগলের মতো? আপনার কি মাথা ঠিক আছে? সাইমাকে একটু সাইডে নিয়ে গেলাম। তারপর বললাম, এখন বিয়ে করতে হবে, কারণ সব দোষ তোমার। আমি তোমাকে বলেছিলাম না যে যদি কেউ বলে আমাদের পরিচয় কি, তখন বলবে যে আমরা বিবাহিত, কিন্তু তুমি তা করনি। সে কারণে আমরা এখন বিপদে পড়েছি। আমি তোমার জন্য মরতে পারবো না, আমার একটা জীবন আছে। কেন যে তোমার সাথে আসতে লাগলাম, যত সব পাগল। আমি তো জানতাম না যে এখানে সত্যি বললে এসব হবে, আর মিথ্যে বলতে পারিনি। যেটা হয়নি সেটা বলবো কেন? হ্যাঁ, সত্য বলে মহাভারত অশুদ্ধ করেছে। এখন যাও, বিয়ের জন্য রেডি হও, না হলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। সাইমা কিছু না বলে আমাদের সামনে থেকে চলে গেল। দুজন মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গেল, আর আমিও গেলাম অন্য একটি রুমে। সেখানে গিয়ে পাঞ্জাবি এবং পায়জামা পরলাম। একটু পরেই দেখি সাইমাকে আমার রুমের সামনে আনা হয়েছে, একটি লাল শাড়ি পরে। লাল শাড়িতে সাইমাকে অনেক সুন্দর লাগছে, হালকা লিপস্টিক করা, গোলাপি কালারের। ঠোঁটের পাশে তিলটি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি একটা ঘরের ভিতরে আছি। সাইমা আমার দিকে দেখছে, তারপর আমায় বলল, একটু সাইডে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। কি এমন কথা যা বিয়ের আগে বলতে হবে? বিয়ের পর তো সারা জীবন আমারই থাকবে, তখন না হয় বলবে। এখন চলো বিয়ে করি। আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? একটু হাসার চেষ্টা করলাম এবং হাসলাম, এবং মনে মনে বলতে লাগলাম, ওগো সাইমা, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। তোমার ওই মায়াবী মুখটি দেখে সারা জীবন কাটিয়ে দিতে পারি। মিস্টার নাহাজুল, আপনি হাসছেন কেন? কিছু বললাম না, সোজা বিয়ের আসরের দিকে যাচ্ছি। আর ভাবছি, এতক্ষণে মনে হয় মেয়েটার রাগী দৃষ্টিটা হতাশায় পরিণত হয়েছে। বিয়ের আসরে গিয়ে বসলাম। একটু পরে সাইমাও আমার পাশে এসে বসলো। তারপর আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হবে। আমায় কবুল বলতে হলো। কই, একটু পানি নিয়ে আসেন, গলা শুকিয়ে গেছে। ওইদিকে দেখি সাইমা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। বিয়ে করার জন্য লাফালাফি করলো, এখন কবুল বলতে পারছে না। পানি খাওয়া শেষ করলাম। তারপর কাজী সাহেব বলতে বলল, বলুন, কবুল কবুল কবুল। বৃদ্ধা লোকটি খালি 3 বার বলল, কবুল কবুল কবুল। বলতে পারছি না তো। আচ্ছা, কবুল বলতে পারছো না তো? বকুল নাম তো শুনেছো? বকুল তো আমার খালাতো ভাই। মনে করো তোমার খালাতো ভাইয়ের নাম বকুল না, তার নাম কবুল। এখন তোমার খালাতো ভাইকে ডাকো 3 বার। মানে আমার খালাতো ভাইকে ডাকবো 3 বার? রে বাপ, তোর খালাতো ভাইকে ডাক। মনে হচ্ছে 1 বছরের ছোট বাচ্চা কবুল বলতে পারে না। বকুল বকুল বকুল। এ বকুল, শোন তো। আল্লাহ আমাকে তুলে নেন। কবুল বলতে বলছে আপনাকে, বকুল না। উনি তো বললেন আমার খালাতো ভাইকে 3 বার ডাকতে, তাই ডাকলাম। এইবার লাস্ট বার, না বলতে পারলে আমি আর বিয়েই করব না। অনেক কষ্টের পর আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। সাইমাকে একটা কুড়ে ঘরে নিয়ে যাওয়া হলো এবং আমাকেও যেতে বলা হলো। আমি বললাম, একটু পরে যাচ্ছি। বলে পাশে গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেট খাচ্ছি আর ভাবছি, যা ঠিক করলাম তো। ভাবতে ভাবতে সিগারেটটা কবে শেষ হয়েছে বুঝতেই পারলাম না। যাই হোক, তারপর ভাবলাম একটু বউটার কাছে যাই। ভাবতেই অবাক লাগছে যে আজকে আমার বাসর রাত। কুড়ে ঘরের সামনে গেলাম, দেখি সাইমা উকি মেরে জানালা ফাঁক দিয়ে কি যেন দেখছে। আমি আস্তে আস্তে ওর পিছনে যাচ্ছি, ওকে জড়িয়ে ধরবো বলে। সাইমাকে পিছনের দিক থেকে জড়িয়ে ধরতে ভয় পেলাম এবং খুব দ্রুত নিজেকে মুক্ত করে নিল। তারপর বলতে শুরু করলো, আমাকে এইভাবে জড়িয়ে ধরার অধিকার কে দিয়েছে আপনাকে? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, এতে অধিকারের কি আছে? কিসের বউ? কার বউ? আমার বউ, পাগলি সাইমা। আমি কোনো পাগলি না, আর আমি আপনার বউ ঠিকই, কিন্তু সেটা 1 রাতের জন্য, বুঝতে পেরেছেন? সাইমা কি সব বলছে? 1 রাতের বউ মানে? আমি তো সত্যি ওরে অনেক ভালোবাসি। ও কি সত্যি আমাকে ভালোবাসে না নাকি? আমরা শুধু 1 রাতের স্বামী স্ত্রী। বুঝেছি, ভালোবেসে সাইমার মন জয় করে নিতে হবে। কি ভাবছেন? না, কিছু না। এটা বলো, তুমি বেড়ার ফাঁকা দিয়ে কি দেখছিলে? আমি তো চাঁদের আলো দেখছিলাম। যাক বাবা, আমার বউটা একটু রোমান্টিক আছে। আপনি খাটে গিয়ে ঘুমান, আমি সারা রাত চাঁদের আলো দেখেই কাটিয়ে দেব। সাইমা, বলছিলাম কি,
তুমিও আমার সাথে ঘুমাতে চলো। প্রশ্নই ওঠে না, আপনার সাথে আমি কখনো ঘুমোতে যাব না। যাবে গো যাবে, একদিন ঠিকই যাবে। কি হলো, ঘুমান? না, আমি একা ঘুমাবো না। আমি জানি তুমি অনেক ক্লান্ত। একটা কাজ করো, তুমি বিছানায় শুয়ে পড়ো। ধন্যবাদ আমার মনের কথা বোঝার জন্য। আমি ছাড়া তোমাকে কে বুঝাবে বলো? আমি তো তোমার সুখ দুঃখের ভাগিদার হতে চাই। ওকে, আপনাকে বিশ্বাস করে শুয়ে পড়লাম। দেখেন, রাতে যেন আমার কিছু ক্ষতি করতে আসেন না। গেলেই বা কি, আমার বউয়ের কাছেই তো যাব। 15-20 মিনিট পরেই দেখি সাইমা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় সাইমাকে সেই সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, গিয়ে বিছানার এক পাশে বসলাম। ঘুমন্ত অবস্থায় সাইমার কিছু চুল ঠোঁটের উপর এসে পড়েছে। তা দেখে আলতো করে ওকে আদর করতে ইচ্ছে করছে। ঘুমন্ত অবস্থায় সাইমাকে এত সুন্দর লাগে, ওকে না দেখে বুঝতে পারতাম না। সকাল হয়েছে জানতেই পারলাম না। সাইমার ডাকে ঘুম ভাঙল। খাওয়া দাওয়া শেষ করে রাস্তা দেখে নিয়ে বৃদ্ধ এবং সবার থেকে বিদায় নিয়ে সাইমার সাথে হাঁটছি। খুব ইচ্ছে করছে ওর হাত ধরে দুজনে একই পথে হাঁটতে। ভয়ে ভয়ে সাইমার হাতটা ধরলাম। তখনই সাইমা বলল, আপনি কি পাগল? না তো। তাহলে এভাবে আমার হাত ধরেছেন কেন? বউয়ের হাত ধরবো না তো কার হাত ধরবো বলো? আমি আপনার বউ নই। আপনি একটা কাজ করেন, আমাকে গল্প শোনান। না, গল্প বলতে পারবো না আমি। আরে ভয় করেন কেন? রাত তো নয় এখন, বলেন সমস্যা কি? ওকে শোনেন। এক শিয়াল যাচ্ছিল বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখলো রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে। শিয়াল বলল, হুজুর রাস্তার ওপাশে বসে আছেন যে, কোনো তকলিফ? আপনার সেবায় বান্দা হাজির। বাঘ বলল, এক শিকারীর পায়ে গুলি করেছে, হাঁটতেই পাচ্ছি না। তারপর শিয়াল বলল, তো বেটা, নবাবের মতো রাস্তার মাঝখানে বসে আছিস কেন? রাস্তা ছাড়। হাসছো কেন? আপনার গল্প শুনে। গল্পটি শিয়ালের জায়গায় নিজেকে মনে করো। কোন গল্পটা বলছি তাহলে বুঝতে পারবেন। মানে আপনার কথার কিছুই তো বুঝলাম না। এটা বলো যে আমার সাথে আমার বাসায় যাবে, নাকি তোমার নিজের বাসায় যাবে? আপনার বাসায় কেন যাব? লুচ্চা লাফাঙ্গা ছেড়া। আমি আমার বাসায় যাব। পরীক্ষা দেওয়া তো হলোই না, ইনশাল্লাহ 2 মাস পরে যাব পলাশবাড়ি পরীক্ষা দিতে। ওকে তাহলে যাও, আমি জোর করব না। ধন্যবাদ। একটা কথা জানেন তো, জোর করে ভালোবাসা যায় না। জানি, তাই তোমায় যেতে দিলাম। ধন্যবাদ, আমার পিছু নেবেন না কখনো। নাম্বারটা দিয়ে যাও। প্রশ্নই ওঠে না, যে সিমটা আছে ওটাও নষ্ট করে দেব। কারণ কি জানতে পারি? কারণ আপনার বন্ধুদের কাছে নাম্বার আছে। অনেক বুদ্ধি, একদিন ঠিকই মনে পড়বে আমায়। যাও। পরেরটা পরে দেখা যাবে, এখন চলে যাই। আপনিও বাসায় যান, সবাই মনে হয় অপেক্ষা করতেছে আপনার জন্য। সেটাই, যাচ্ছি চলে। তুমি ভালো থেকো, আর কোনোদিন মনে পড়লে আমায় স্মরণ করো। আমি অপেক্ষা করব তোমার জন্য। এইভাবে আমার আর সাইমার বিয়ে হয়েছিল। এগুলো তো শুনলেন 2 মাস আগের ঘটনা। এখন অতীত ছেড়ে দিয়ে বাস্তবে আসা যাক। আমার বন্ধু সাহেব সাগর বাবাই বলল, বড় ভাই, তাই তো পুরো বাংলা ছায়াছবির মতো ঘটনা ঘটে ফেলেছিস। হতে পারে। তুই বিয়ে করছিস বলি শুনি? অনেক ভালো। যাই হোক, তোর বউকে দেখাবি না? একদিন হঠাৎ করে তোদের সাথে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। এখন করে দিলে কি হবে? এখন পরিচয় করিয়ে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে। আর তার সাথে আমার ঝগড়া লেগেই আছে। এখন এসব বললে ও আবার এ শহর ছেড়ে চলে যাবে। কি বললি তুই? মেয়েটা এই শহরেই আছে? আমাদের পলাশ বাড়িতেই আছে। দোস্ত, ভাবির সাথে অনেক মজা করব, কিন্তু তুই কিছু বলতে পারবি না। না বড় ভাই, সেটা হবে না। তোরা সবাই আপনি করেই বলবি আমার বউকে। প্রশ্নই ওঠে না, আমরা তুই করে বলবো। বড় মিয়া আপনি বলা ছাড়া উপায় নেই। আমার বউ যে অনেক রাগী। আর এটা তো জানোই না যে আমার বউ এই কলেজের ইংলিশ টিচার হবে। কি হলো, কথা বলছিস না কেন? ওকে ভাই ওকে, তুই তুমি আপনি যা ইচ্ছে বলিস। এখন বাসায় চলে যাব, অনেক খিদে লেগেছে। তোরাও যা। নেহা মেঘনা ওরা চলে গেল ওদের বাসার দিকে। সাহেব আর রাজু ওদের বাসার দিকে যাচ্ছে, এবং আমি বাবাই সাগর আমরাও যাচ্ছি আমাদের বাসার দিকে। বাসার ভেতরে প্রবেশ করতেই দেখি আব্বু খবরের কাগজ পড়ছে। আমাকে দেখেই আব্বু বলল,
কয়দিন গেল মনে আছে কি? কিসের কয়েকদিন গেল? আমার বৌমাকে কবে আনবি? ও হ্যাঁ, মনে পড়েছে। 15-20 দিন তো নিয়েছি। এমনি আনবো ইনশাল্লাহ। 2 দিন কিন্তু চলে গেল। বাবা জানি, ঠিক সময় মতো তোমরা তোমাদের বৌমাকে পাবে। আম্মুকে ডাক দিয়ে বললাম খেতে দিতে, অনেক খিদে লেগেছে। বলে রুমে গিয়ে ফোনে ডাটা অন করে ফেসবুক ওপেন করলাম। ওপেন করতেই দেখি সাইমার আইডি থেকে আমার 2টি মন পেস্ট্রিতে 4টি মেসেজ দিয়েছে। মনে মনে ভাবলাম এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। সাইমার মেসেজগুলো দেখেই রাগটা উঠে গেল। এসব মেসেজ লেখে মানুষ? মেসেজগুলো ছিল, এই যে গল্প লেখেন বলে অনেক ভাব নাকি? এত অহংকার কিসের আপনার? কি হলো, কথা বলেন। তারপর আমি রিপ্লাই দিলাম, মোটেই না, তোমাদের জন্য আমি সবসময় ফ্রি। তাও জেনে নিলাম যাতে না বুঝতে পারে যে তার স্বামীর ফেসবুক পেজের নাম 2টি মন। এটাও জানালো যে সাইমা কালকে পলাশবাড়িতে সরকারি কলেজে পরীক্ষা দিতে যাবে এবং তার জন্য দোয়া করতে বলল আমায়। আমি বললাম সমস্যা নেই, আপনি পরীক্ষা না দিলেও এই কলেজে চাকরি পাবেন। মানে বুঝলাম না, আপনি এত উঠে একটু পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ। সাইমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু আব্বু তো বলেছে 15 দিনের ভেতরেই তাদের ঘরে বৌমা আনতে হবে। কিভাবে সাইমাকে রাজি করাবো এটা বুঝতেই পারছি না। যাই হোক, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল সকালে নাস্তা করে বাবার অফিসে গেলাম। অফিসে ঢুকতেই সবাই বলতে লাগলো গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন প্লিজ। সোজা সোয়ার কাছে চলে গেলাম, কারণ সোয়া আমার অফিসের পিএ। সোয়ার কাছে যেতেই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং সোয়া, প্লিজ কল অর মেসেজ। ইয়েস, আই উইল সেন্ড হিম ইট। ওকে, কাম ফার্স্ট। আপনারা হয়তো ভাবছেন আমি ইংলিশ জানি না এবং পড়াশোনাও করি নাই, ইংলিশ তো বুঝিও না। সত্যিটা এটাই যে আমি বাবাই সাহেব মোটামুটি ভালো ছাত্র ছিলাম, কিন্তু দুষ্টমির জন্য তেমনটা ক্লাসেও যেতে পারি না। আর আমাদের কিছু বন্ধু আছে যারা ইংলিশ কম পড়তে পারে, তাদের জন্য আমরাও একটু ইংলিশ কম বলি। যাক, গল্পে আসা যাক। ম্যানেজার চলে আসলেন এবং বললেন, হঠাৎ আমায় ডাকার কারণ কি স্যার? কারণ তো নিশ্চয়ই আছে, তাই আপনাকে ডেকেছি। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? আমার এক্ষুনি 10 লাখ টাকা লাগবে, নিয়ে আসেন। বড় স্যার যদি কিছু জানতে চায় তাহলে? আমি রাতে বাবাকে বলবো, আপনাকে যেটা বলছি সেটা করেন। আমি জানি সাইমা অনেক ভালো ছাত্রী, বাসের ভিতরে কথা বলা দেখেই বুঝতে পারছি, কিন্তু টাকার অভাবে এটা চাকরি হবে না। আর আমি এটাও জানি চাকরিটা না পেলে সাইমা আবার বান্দরবন চলে যাবে, সে কারণে টাকা নিয়ে আসা। একটু পর ম্যানেজার আসলো টাকার ব্যাগ নিয়ে। ধন্যবাদ আপনাকে, আজকে তাহলে উঠি। ওকে স্যার। টাকা নিয়ে সোজা কলেজের হেড স্যারের কাছে গেলাম এবং সবকিছু বুঝিয়ে টাকা জমা দিলাম সাইমার নামে। আর এটাও বললাম দয়া করে সাইমাকে কিছু বলবেন না, আর সাইমা যে আমার স্ত্রী এটা আমার বাবাকেও জানাবেন না। সময় হলে আমি আমার মা বাবাকে সব খুলে বলবো। তারপর বললাম, স্যার আজ তাহলে উঠি, আর সাইমার বিষয়টা তাহলে মাথায় রাখবেন। এই বলে স্যারকে সালাম দিয়ে কলেজ থেকে চলে আসলাম। বাসায় এসে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে গোসল করে গল্প লিখতে বসলাম। এভাবে দিনটা কেটে গেল। রাতে আম্মুকে বললাম, আম্মু আমি নাজিমকে আনতে গেলাম। নাজিম তো আজ পড়তে যায়নি। তাহলে তো আর সাইমার বাসায় যাওয়া হলো না, এখন কি করি? কে রে নাহাজুল, কি হলো? কি বিড়বিড় করিস? কই আম্মু, কিছু না তো। ওর না সামনে পরীক্ষা, এভাবে চলে কিভাবে সাফল্য পাবে? বাবা, তোমারও তো সামনে পরীক্ষা, তুমি কেন পড়ো না? এবার তো খেয়েছে। না আম্মু, ওই তো 5ম শ্রেণীতে ওকে ভালো করে পড়তে হবে। জানি, ওটাও পড়ে। তোর তো খালি গুন্ডামি করা। একটা বিয়ে করে অফিসের দায়িত্ব নিতে পারলি না? তোর বাবা একা একা আর কত দিক সামলাবে? আম্মু আল্লাহ বাঁচালো, খুব তাড়াতাড়ি আম্মু সামনে থেকে কেটে পড়লাম। তারপর, কি রে, আজ কলেজে আসলি না যে? এমনি যায়নি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সামনের মাসে বিয়ে কনফার্ম হয়েছে। ও তাই, অনেক ভালো। ভালো তো। জানিস, তোকে নিয়ে অনেক চিন্তা হয় আমার। তাই নাকি?
যাক বাবা, আমার বউটা তাহলে আমার খোঁজ রাখে। ফাজলামো ছাড়, নিজের বউ থাকতে অন্যজনকে বউ বলিস? বলি, আমার বউ থাকলেও সারা জীবন তোকে বউ বলবো, জান বলবো, সবকিছুই বলবো। দেখিস, আমায় নিয়ে মজা করতে ধরে যেন তোর বউ তোকে ভুল না বোঝে। এটা আমি বুঝে নেব। আচ্ছা, এখন তাহলে ফোনটা রাখি। ওকে রাখ, যেটা বলতে ফোন দিলাম বলাই হলো না। মানে বুঝলাম না। নাহাজুল, তুই একটু সাবধানে থাকিস। কেন, ভূতে ধরবে নাকি? না, ভূতে না, ওই যে তিতুমির। তিতুমির মানে? ও আমার কি করবে? তোরা সবার সামনে ওকে মেরেছিস, ও তার প্রতিশোধ নেবে। আরে রাখ না, ও আমার বা আমার বন্ধুদের কিছুই করতে পারবে না। এবার যদি কিছু দাদাগিরি দেখায় তাহলে এ শহর ছাড়া করব। তুই যা ভালো মনে করিস। ওকে রাখ, তাও সাবধানে থাকিস। আমি তো আছি, আর মাত্র কয়েকটা দিন। আরে পাগলি, তোর বিয়ে না হলেও আমরা তোর সাথেই থাকবো, চিন্তা করিস না। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। বাই। ফোনটা রাখলাম। তারপরেই আব্বু ডাকতে লাগলো। বাবা আবার এ সময় ডাকছে কেন? আমি যে সকালে 10 লাখ টাকা আনলাম তার জন্য কিছু বলবে নাকি? আজকে সকালে নাকি অফিসে গেছিস? আব্বু বলো। ভালো, এরকম মাঝে মাঝে যাবে। আর আমার বৌমা আনলে না তো? বাবা আজ অফিস থেকে 10 লাখ টাকা নিয়েছি, এরকম মাঝে মাঝে লাগলে গিয়ে নিয়ে আসবো। কি? দাদা, 10 লাখ টাকা? এত টাকা নিয়েছিস কেন? ওই যে বউ। ওই যে বউ মানে? আব্বু বললাম না যে বিয়ের আগে কিছু টাকা লাগবে? তাই বলে এত টাকা? একবারের মতো নিয়েছি, আর লাগবে না। তো বাবা, টাকাটা এখন কোথায় আছে? খরচ করা শেষ হয়ে গেছে। এত টাকা সকালে আনতেই শেষ হয়ে গেল? আব্বু। টাকা যাওয়ার গেছে, আমার বৌমা কই? বৌমা বানাইতে দিয়েছি, সেজন্য টাকা খরচ করতেছি। বল, এত টাকা কি করেছিস? সত্যি আম্মু, টাকাগুলো তোমাদের বৌমার জন্য খরচ করেছি। তুই আরো পারলে খরচ কর, কিন্তু বউকে ঘরে তুলে তারপর তার পিছনে টাকা খরচ কর। বলা তো যায় না, কখন আবার উড়াল দেয়। আম্মু তুমিও না, এমন কিছু হবে না। বলে রুমের দিকে যাচ্ছি, কারণ এখানে থাকলে আরো কত প্রশ্নের উত্তর দিতে হবে তা কে জানে। খাবার খেয়ে আবার ডাটা অন করলাম। গিয়ে দেখি আমার বউটা ফেসবুক পেজটিতে মেসেজ দিয়েছে কিনা। ডাটা অন করতে দেখি বেশ কয়েকটা মেসেজ এসেছে আমার ফেসবুক পেজটিতে। ভেতরে গিয়ে দেখলাম সাইমার সব মেসেজ। মেসেজটিতে লেখা ছিল, বলেছেন বলে অনেক ভাব নাকি? এত অহংকার কিসের আপনার? কি হলো, কথা বলেন। তারপর আমি রিপ্লাই দিলাম, মোটেই না, তোমাদের জন্য আমি সবসময় ফ্রি থাকি, কারণ তুমি যে আমার লক্ষ্মী বউ। তারপর বললাম, জি বলুন। বলুন মানে? কতগুলো মেসেজ দিয়েছি, দেখেননি? দেখেছি তো। আচ্ছা বাদ দেন এসব, আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কিন্তু অনেক সুন্দর গল্প লিখেন। ধন্যবাদ। কথা বলতে বলতে সবকিছু জেনে নিলাম, কোথায় আছে কি না দিলেও এই কলেজে চাকরি পাবেন। মানে বুঝলাম না, আপনি এত কনফার্ম ভাবে বলছেন কিভাবে? না, এমনি আমার মন বলল। ও আচ্ছা, দোয়া করবেন। তোমার জন্য শুধু দোয়া নয়, সব করব। ওকে, আল্লাহ হাফেজ। কাল আবার সকালে উঠে একটু পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ। সাইমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু আব্বু তো বলেছে 15 দিনের ভেতরেই তাদের ঘরে বৌমা আনতে হবে। কিভাবে সাইমাকে রাজি করাবো এটা বুঝতেই পারছি না। যাই হোক, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল সকালে নাস্তা করে বাবার অফিসে গেলাম। অফিসে ঢুকতেই সবাই বলতে লাগলো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন প্লিজ। সোজা সোয়ার কাছে চলে গেলাম, কারণ সোয়া আমার অফিসের পিএ। সোয়ার কাছে যেতেই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং সোয়া, প্লিজ কল অর মেসেজ। ইয়েস, আই উইল সেন্ড হিম ইট। ওকে, কাম ফার্স্ট। আপনারা হয়তো ভাবছেন আমি ইংলিশ জানি না এবং পড়াশোনাও করি নাই, ইংলিশ তো বুঝিও না। সত্যিটা এটাই যে আমি বাবাই সাহেব মোটামুটি ভালো ছাত্র ছিলাম, কিন্তু দুষ্টমির জন্য তেমনটা ক্লাসেও যেতে পারি না। আর আমাদের কিছু বন্ধু আছে যারা ইংলিশ কম পড়তে পারে,
তাদের জন্য আমরাও একটু ইংলিশ কম বলি। যাক, গল্পে আসা যাক। ম্যানেজার চলে আসলেন এবং বললেন, হঠাৎ আমায় ডাকার কারণ কি স্যার? কারণ তো নিশ্চয়ই আছে, তাই আপনাকে ডেকেছি। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? আমার এক্ষুনি 10 লাখ টাকা লাগবে, নিয়ে আসেন। বড় স্যার যদি কিছু জানতে চায় তাহলে? আমি রাতে বাবাকে বলবো, আপনাকে যেটা বলছি সেটা করেন। আমি জানি সাইমা অনেক ভালো ছাত্রী, বাসের ভিতরে কথা বলে দেখেই বুঝতে পারছি, কিন্তু টাকার অভাবে এটা চাকরি হবে না। আর আমি এটাও জানি চাকরিটা না পেলে সাইমা আবার বান্দরবান চলে যাবে, সে কারণে টাকা নিয়ে আসা। একটু পর ম্যানেজার আসলো টাকার ব্যাগ নিয়ে। ধন্যবাদ আপনাকে, আজকে তাহলে উঠি। ওকে স্যার। টাকা নিয়ে সোজা কলেজের হেড স্যারের কাছে গেলাম এবং সবকিছু বুঝিয়ে টাকা জমা দিলাম সাইমার নামে। আর এটাও বললাম, দয়া করে সাইমাকে কিছু বলবেন না, আর সাইমা যে আমার স্ত্রী এটা আমার বাবাকেও জানাবেন না। সময় হলে আমি আমার মা বাবাকে সব খুলে বলবো। তারপর বললাম, স্যার আজ তাহলে উঠি, আর সাইমার বিষয়টা তাহলে মাথায় রাখবেন। এই বলে স্যারকে সালাম দিয়ে কলেজ থেকে চলে আসলাম। বাসায় এসে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে গোসল করে গল্প লিখতে বসলাম। এভাবে দিনটা কেটে গেল। রাতে আম্মুকে বললাম, আম্মু আমি নাজিমকে আনতে গেলাম। নাজিম তো আজ পড়তে যায়নি। তাহলে তো আর সাইমার বাসায় যাওয়া হলো না, এখন কি করি? কে রে নাজুল, কি হলো? কি বিড়বিড় করিস? কই আম্মু, কিছু না তো। ওর না সামনে পরীক্ষা, এভাবে চলে কিভাবে সাফল্য পাবে? বাবা, তোমারও তো সামনে পরীক্ষা, তুমি কেন পড়ো না? এবার তো খেয়েছে। না আম্মু, ওই তো 5ম শ্রেণীতে ওকে ভালো করে পড়তে হবে। জানি, ওটাও পড়ে। তোর তো খালি গুন্ডামি করা। একটা বিয়ে করে অফিসের দায়িত্ব নিতে পারলি না? তোর বাবা একা একা আর কত দিক সামলাবে? আম্মু আল্লাহ বাঁচালো, খুব তাড়াতাড়ি আম্মু সামনে থেকে কেটে পড়লাম। তারপর, কি রে, আজ কলেজে আসলি না যে? এমনি যায়নি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সামনের মাসে বিয়ে কনফার্ম হয়েছে। ও তাই, অনেক ভালো। ভালো তো। জানিস, তোকে নিয়ে অনেক চিন্তা হয় আমার। তাই নাকি? যাক বাবা, আমার বউটা তাহলে আমার খোঁজ রাখে। ফাজলামো ছাড়, নিজের বউ থাকতে অন্যজনকে বউ বলিস? বলি, আমার বউ থাকলেও সারা জীবন তোকে বউ বলবো, জান বলবো, সবকিছুই বলবো। দেখিস, আমায় নিয়ে মজা করতে ধরে যেন তোর বউ তোকে ভুল না বোঝে। এটা আমি বুঝে নেব। আচ্ছা, এখন তাহলে ফোনটা রাখি। ওকে রাখ। যেটা বলতে ফোন দিলাম বলাই হলো না। মানে বুঝলাম না। নাহাজুল, তুই একটু সাবধানে থাকিস। কেন, ভূতে ধরবে নাকি? না, ভূতে না, ওই যে তিতুমির। তিতুমির মানে? ও আমার কি করবে? তোরা সবার সামনে ওকে মেরেছিস, ও তার প্রতিশোধ নেবে। আরে রাখ না, ও আমার বা আমার বন্ধুদের কিছুই করতে পারবে না। এবার যদি কিছু দাদাগিরি দেখায় তাহলে এ শহর ছাড়া করব। তুই যা ভালো মনে করিস। ওকে রাখ, তাও সাবধানে থাকিস। আমি তো আছি, আর মাত্র কয়েকটা দিন। আরে পাগলি, তোর বিয়ে না হলেও আমরা তোর সাথেই থাকবো, চিন্তা করিস না। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। বাই। ফোনটা রাখলাম। তারপরেই আব্বু ডাকতে লাগলো। বাবা আবার এ সময় ডাকছে কেন? আমি যে সকালে 10 লাখ টাকা আনলাম তার জন্য কিছু বলবে নাকি? আজকে সকালে নাকি অফিসে গেছিস? আব্বু বলো। ভালো, এরকম মাঝে মাঝে যাবে। আর আমার বৌমা আনলে না তো? বাবা আজ অফিস থেকে 10 লাখ টাকা নিয়েছি, এরকম মাঝে মাঝে লাগলে গিয়ে নিয়ে আসবো। কি? দাদা, 10 লাখ টাকা? এত টাকা নিয়েছিস কেন? ওই যে বউ। ওই যে বউ মানে? আব্বু বললাম না যে বিয়ের আগে কিছু টাকা লাগবে। তাই বলে এত টাকা? একবারের মতো নিয়েছি, আর লাগবে না। তো বাবা, টাকাটা এখন কোথায় আছে? খরচ করা শেষ হয়ে গেছে। এত টাকা সকালে আনতেই শেষ হয়ে গেল? আব্বু। টাকা যাওয়ার গেছে, আমার বৌমা কই? বৌমা বানাইতে দিয়েছি, সেজন্য টাকা খরচ করতেছি। বল, এত টাকা কি করেছিস? সত্যি আম্মু, টাকাগুলো তোমাদের বৌমার জন্য খরচ করেছি।
তুই আরো পারলে খরচ কর, কিন্তু বউকে ঘরে তুলে তারপর তার পেছনে টাকা খরচ কর। বলা তো যায় না, কখন আবার উড়াল দেয়। আম্মু তুমিও না, এমন কিছু হবে না বলে রুমের দিকে যাচ্ছি, কারণ এখানে থাকলে আরও কত প্রশ্নের উত্তর দিতে হবে তা কে জানে। খাবার খেয়ে আবার ডাটা অন করলাম, গিয়ে দেখি আমার বউটা ফেসবুক পেজটিতে মেসেজ দিয়েছে কিনা। ডাটা অন করতে দেখি বেশ কয়েকটা মেসেজ এসেছে আমার ফেসবুক পেজটিতে। ভেতরে গিয়ে দেখলাম সাইমার সব মেসেজটিতে লেখা ছিল, কি ব্যাপার, আজকে গল্প দেননি? আমি আপনার গল্পের জন্য বসে আছি। না আজকে দিতে পারিনি, কেন? আসলে ব্যস্ততার কারণে লিখতে পারিনি। আপনারা এত ব্যস্ত থাকেন? আরে তেমন না। আর এটা বলেন যে আপনার চাকরিটা কি হলো? পরীক্ষা তো দিয়ে এসছি, মনে হয় পরীক্ষায় টিকবো, কিন্তু কিন্তু কি? আমার মন বলছে চাকরিটা হবে না, কারণ এত বড় একটা কলেজের চাকরি এমনি এমনি দেবে নাকি? অনেক টাকার দরকার। টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না। মানে বুঝতে পারলাম না। মানে হলো আপনার চাকরি এমনিতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। তাই নাকি? আমার মন তো বলছে হবে না। দেখে নিয়েন, আমার কথাই সত্যি হবে। আমার চাকরিটা হলে আপনার সাথে দেখা করব। মানে বুঝলাম না। মানে হলো আপনার বাসা তো পলাশবাড়ি, আমিও পলাশবাড়িতে থাকি, তাই ভাবছি আপনার সাথে দেখা করব। আমার সাথে তো দেখা করলেই বুঝতে পারবে যে আমি তার স্বামী। তারপর বললাম, আমার সাথে দেখা করে কি করবেন? না এমনি, আপনি এত ভালো গল্প লেখেন, দেখা হলে নিজেকে ধন্য মনে করতাম। একদিন আপনাকে অবাক করে দিব আপনার সামনে গিয়ে। তাই নাকি? ওকে, এখন বাই। ওকে বাই, আল্লাহ হাফেজ। সকালে নাস্তা করে কলেজে গেলাম। 2-3টে ক্লাস করার পর সাইমার খবর নিতে গেলাম। এক জায়গায় গিয়ে দেখি নেহা আর মেঘনা বসে আছে। সোজা ওদের কাছে গেলাম। আরে নাহাজুল তো। কিরে, তোরা এখানে আবার বসে বসে কি ভাবছিস? ভাবছি। তোরা আবার কি ভাবছিস? আর বলিস না, শুনলাম কাল থেকে নাকি নতুন ইংলিশ টিচার জয়েন হবে। তো কি হয়েছে? শুনেছি নতুন ইংলিশ টিচার নাকি অনেক সুন্দর আর অনেক রাগী। রাগ হয়েছে তো কি, মনটা অনেক ভালো। তাই? দাঁড়া, তুই কি করে জানলি যে নতুন টিচারের মন অনেক ভালো? তোরা তো জানিস না যে ওই মেয়েটাই আমার বউ। কি রে বল, তুই কি করে জানলি যে নতুন ইংলিশ টিচারের মন অনেক ভালো? আরে এমনি বললাম আর কি। তোরা এটা নিয়ে এমন করছিস কেন? ওকে বাদ দে, চল এখন ক্লাসে যাই। ওকে চল। কাজ শেষ করে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুম দিলাম, কারণ রাতে আবার সাইমার কাছে যেতে হবে ভাইকে আনতে। ভাইকে আনার জন্য না তো, মূল বিষয় সাইমার সাথে দেখা করতে যাওয়া। সন্ধ্যার পরে সোজা ভাইকে আনার নাম করে সাইমার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখি সাইমা নামাজ পড়ছে। আমি বললাম, নাজিম পড়া শেষ হয়নি? না ভাইয়া, তুই বস, আমি আর 3টে অঙ্ক শেষ করেই আসছি। ইংরেজি ম্যাডাম অঙ্ক করাবে কিভাবে? তুই বাসায় গিয়ে আমার থেকে করে নিস। এই সাইমা ইশারা দিয়ে বুঝিয়ে দিল ছোট ভাই আছে, ও এসব জানলে সমস্যা হবে। আমি একটু হেসে উঠলাম। তারপর সোজা সাইমার রুমের দিকে যেতে ধরলাম। কোথায় যাচ্ছেন? গিয়ে আপনার রুমে বসবো। ম্যাডাম, আপনি কি আমার ভাইয়াকে আগের থেকে চেনেন নাকি? ভাইয়া আপনাকে তুমি করে বলল। আমি কথাটা শুনে একটু হেসে সাইমার রুমের ভিতরে ঢুকে পড়লাম। আমার ছোট ভাইটার বুদ্ধি আছে বলতে হবে, সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করেছে। বড়দের সব কথা শুনতে নেই, চুপ থাকো। আর তুমি এখানে এই অঙ্কটা করো, আমি ভেতর থেকে একটু আসছি। দেখেন ম্যাডাম, বেশিক্ষণ থাকেন না, নাহলে পড়ে যেতে পারেন। মানে কিসে পড়ে যাব? আমি বলতে পারবো না, ভাইয়া রুমে আছে, ওইখানে গেলে পড়লেও পড়তে পারেন। মনে হয় প্রেমে পড়ার কথা বলছে। দুই ভাই একই রকম, অঙ্কটা না পারলে ভালোভাবে টাইট দেবো তোমায়। এখন তোমার ভাইকে 4টা বকা দিয়ে আসি। খাটের উপর বসতে দেখি আমার বউটা নিজের ফোন বালিশের উপর রেখে গিয়েছে। ফোনটা হাতে নিয়ে দেখি, ওমা, কোনো লক দিয়ে রাখেনি। সাথে সাথে সাইমার ফোনটাতে আমার নাম্বারটা সেভ করে দিলাম এবং ওর নাম্বারটা আমার ফোনে সেভ করে নিলাম। মনে হয় কেউ আসছে। পেছনে তাকিয়ে দেখি সাইমা আসছে। সাথে সাথে সাইমার ফোনটা বালিশের নিচে রাখলাম। আপনি কি বললেন? কই কিছু বলিনি তো। বাইরে তুমি করে বললেন কেন? কই কি বলছি?
আবার এক প্রশ্ন কেন? তুমি করে বললেন কেন? বউকে তো তুমি করেই বলবো, তাই না? কে বলেছে আমি আপনার বউ? কেউ না বললেও আমি তো মানি। মানতে কে বলেছে? কেউ না। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার বউ। তুমি প্রথম, তুমি শেষ। এইসব ফালতু ডায়লগ অন্য কোথাও গিয়ে দিয়েন। এখন চলে যান। যাবো তো, তার আগে বলো তোমার চাকরি হলো কিনা। আপনাকে বলতে বাধ্য নই আমি। এমন সময় বাড়িওয়ালা আসলো এবং একটু সাইডে গিয়ে সাইমের কাছ থেকে ভাড়াটা চাইলো। আস্তে আস্তে সব কথা শোনা যাচ্ছে। চাচা, এখনো তো বাসা ভাড়া দেওয়ার মতো টাকা হয়নি আমার। তাহলে কাল বাসা থেকে বের হয়ে যাবে। এমনিতেই তো অ্যাডভান্স দেননি, তারপর আবার এ ছেলে ও ছেলে আসে। চাচা, আপনার বাড়িতে থাকি বলে যা ইচ্ছে তাই বলতে পারেন না। সেদিন দেখলাম রুমের ভিতর একটা ছেলে, আজকেও দেখেছি একটা ছেলে, কারণ কি? চাচা, সেদিনকার ছেলেটাই এটা। জানি না, সেদিনকেও দেখিনি ছেলেটাকে, আর আজকেও মুখ দেখতে পারলাম না। ওই ছেলেটা হলো আমি যে বাচ্চাটাকে পড়াই তার বড় ভাই। ও আচ্ছা, তবে রুমের ভিতর এনে সবসময় রাখা কি ঠিক বলো মা? সব কথা সাইড থেকে শুনে আর রাগটা থামাতে পারছি না। আমার বউয়ের নামে এসব কথা বলার সাহস পেয়েছে আর সহ্য করতে পারছি না। সোজা বাড়িওয়ালার সামনে গেলাম, তারপর বললাম, কি বললেন আপনি? কই কিছু না তো। আপনাকে তো আগে এই শহরে দেখিনি, বাসাটাও তো অনেক পুরাতন। আসলে আমি অন্য শহরে, আরে বাসাটা পুরাতন কিনে